হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? একটু কমেন্টস করেন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। জাস্ট আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করে দেব। মিস্টার ফিরোজ হাসান, আমি আপনাদের ক্লাস শুরু করার জন্যই বলেছি ভাই আমার কথা শোনা যাচ্ছে কিনা। দেখেছে আমি কথা বলা শুরু করলাম, বলেই যাচ্ছি, কারণ এখানে কিন্তু আপনি আমার সামনে নাই, আপনি আমার সামনে নাই, আমি বুঝবো আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস ইংরেজি। প্রথমত আপনাদের বলি যে আপনারা যে ধরনের ইংরেজি পড়ে আসছেন এসএসসি বা ইন্টার লেভেল, আসলে ওইগুলাই সরাসরি থাকবে এটা বলা যাবে না, আবার ওগুলাই যে না তাও বলা যাবে না। আপনাদের আসার ধরনটা ছিল ভিন্ন, আর মেডিকেল ভর্তি পরীক্ষা আসার ধরনটা কিন্তু একটু ভিন্ন। এই দুইটার সমন্বয় করার জন্যই হচ্ছে মূলত আমাদের এই ক্লাসগুলো। আজকে যেই টপিকস নিয়ে কথা বলবো আপনাদেরকে প্রথমত বলে দিয়ে একটু ধৈর্য ধরতে হবে। একেবারেই ব্যতিক্রম টাইপের টপিকস, এই ধরনের ক্লাস আপনি কখনোই করেন নাই। আপনার এই যে 18 বছরের জীবনে বা এই 12 বছরের শিক্ষা জীবনে আপনি কখনোই এই ধরনের ক্লাস করেন নাই। এটা দুর্ভাগ্য আপনার জন্য, বাট এটা পড়ানো উচিত ছিল। আপনি যেখানেই যান সেটা লাগবেই, বাট আমাদের যে যে সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, এখানে এটা ছিল না, বাট প্রতিনিয়তই ছিল। যেমন আপনি উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ যখন পূরণ করতেন বা মডিফায়ার যখন ইউজ করতেন, ওখানে এগুলো ছিল। আমি সরাসরি বলি, আমাদের আজকের টপিকসই হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে আমরা ক্লাস নেব। আমি হয়তো আজকে সবগুলো পার্টস অফ স্পিচ পড়াতে পারবো না, বাট প্রত্যেকটার মধ্যেই কোনো না কিছু হিডেন দেওয়া থাকবে বা টাচ করা হবে। আপনাকে যেন একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হয় যে পার্টস অফ স্পিচ কি। আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো পড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা সবাইকে জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে আজকে প্রধানত কিন্তু আমি আলোচনা করবো অ্যাডজেক্টিভ নিয়ে। আর অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করার মূল কারণ হচ্ছে, যদি আমি অ্যাডজেক্টিভ ধরতে পারি, অ্যাডজেক্টিভ শিখতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি অন্যান্য পার্টস অফ স্পিচ গুলোকেও সহজে আইডেন্টিফাই করতে পারবো। কারণ অ্যাডজেক্টিভ সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি পরীক্ষা আসে। অ্যাডজেক্টিভ দিয়ে অন্যগুলোকে সহজে আইডেন্টিফাই করা যায়, আর এই কারণে আমি কিন্তু শুরুতেই পড়াবো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা সবাই কিন্তু জানি যে নাউন কাকে বলে, এগুলো আমি যাচ্ছি না, জাস্ট এক কথা, নাউন মানে কোনো কিছুর নামকে। নাউন ইজ এ নেম ওয়ার্ড। পৃথিবীতে দৃশ্যমান, অদৃশ্যমান যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নাম আছে, ওই নামকে আমরা বলি নাউন। আচ্ছা, আবার যখন আমরা সেন্টেন্স ইউজ করি, যখন একটা সেন্টেন্স তৈরি করি, প্রতিটা ওয়ার্ড যে বসে, প্রতিটা ওয়ার্ডই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আমরা আবার না বুঝি বলি যে এমনিই বসছে, আসলে এমনিই বসে নাই, প্রত্যেকটারই কোনো না কোনো কাজ আছে এবং প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আর আমাদের আজকের ক্লাসটাই হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করতে চেষ্টা করা। একবারেই পেরে যাবো তা না, বাট একটা ধারণা নেওয়া, আইডিয়া নেওয়া যে কত সহজে এগুলোকে সলভ করা যায়। ওকে, আমরা কথা না পারি আমার যে আজকে লেকচারটাতে চলে যাই। ওকে, দেখেন শুরুতে লেখা আছে অ্যাডজেক্টিভ। কোন এক চাকরির পরীক্ষার সম্মত আছে, উচ্চারণটা আসলে হবে অ্যাডজেক্টিভ, এটা উচ্চারণ হয় না।
অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? আমি একটু আগে বলেছিলাম পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তার মানে অ্যাডজেক্টিভের নাম বুঝে, অ্যাডজেক্টিভ মানে 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারতেছি যে অ্যাডজেক্টিভ নিজেও কি নাউন। নাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন। প্রিপজিশন কোন পার্টস অফ স্পিচ? প্রিপজিশন। অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কনজাংশন কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। মানে প্রত্যেকটাই তো নাম আছে। এখানে প্রথমে তো বললাম নাউন ইজ এ নেম ওয়ার্ড। আচ্ছা, অ্যাডজেক্টিভ বাংলায় বলা হয় বিশেষণ, যে নাউন বা প্রোনাউনের, আমি আবারও বলছি, নাউন বা প্রোনাউনের বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ উল্লেখ করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এক কথায় বলতে পারি যে নাউন প্রোনাউনকে মডিফাই করে, যে নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করে, যে নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলে, যে নাউন প্রোনাউনের 14 গোষ্ঠী নিয়ে কথা বলে, তাকেই কিন্তু বলা হয় অ্যাডজেক্টিভ। এখন সে কথাটা কিভাবে বলবে, এই বলার ধরন কিন্তু দুইটা। একটাকে বলা হয়, দেখেন বলা আছে এখানে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটাকে বলা হয় প্রিডিকেটিভ ইউজ। ভাই তার বলার ধরন হচ্ছে দুইটা, সে আগে বসে করতে পারে আবার পরে বসে করতে পারে। আমি এটাতে পরে যাচ্ছি। এই যে একটু আগে আমি একটা কথা বললাম, নাউন প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখান থেকে আপনাকে একটা ডেফিনিশন শিখতে হবে। নাউন প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে ওগুলাকে তাহলে মডিফাই করে কে? বা এটা কিন্তু মাথায় সবার আগে নিতে হবে যে নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে ওগুলাকে মডিফাই করে অ্যাডভার্ব। কিন্তু আমরা আবার শর্টকাটে শিখেছি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, মানে এটা কমন কথা, ঠিক আছে, এটা একটা, এটাও সত্য কথা যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এটা হচ্ছে আধা সত্য। অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, নাউন প্রোনাউন ছাড়া সকল কিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তার প্রধান কাজ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিভাবে করে আমরা হয়তো আজকে অত পূর্ণাঙ্গ ধারণা দেব না, আগামী ক্লাসে যখন অ্যাডভার্ব পড়ব আরো ক্লিয়ার হবেন। তাও আজকে বুঝে যাওয়ার কথা যে অ্যাডভার্ব কি মডিফাই করছে। ওকে, এবার আমি আসি, আমি যেখানে ছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে। আমি আগেই বলিনি ভাই, আমি ইচ্ছে করলে কিন্তু বই থেকে পড়াতে পারতাম, আমি কিন্তু বই থেকে পড়াচ্ছি না। বইয়ের জিনিসগুলাই এই শিটে আছে, আপনারা ভুলে যান যে আপনার কাছে একটা বই আছে। আমি আবার বলছি, আপনি ভুলে যান যে আপনার কাছে একটা বই আছে। তবে হ্যাঁ, কারো কাছে যদি মনে হয় যে ভাই আমার তো মোবাইলটা ঘোলা দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে, হ্যাঁ এই কারণে হয়তো আমার বইটা লাগবে, আপনি অ্যাডজেক্টিভ টপিকসটাতে চলে যান। অ্যাডজেক্টিভ টপিকসে আছে, আমরা বইতে অনেক কিছুই থাকে, এখানে একটা জিস্ট করে নিই, আসলে আসলে একটুকুই পড়া দরকার, আর ওইটা হচ্ছে প্র্যাকটিস করা দরকার। এখানে লেখা আছে অ্যাট্রিবিউটিভ ইউজ, তারপর নিচে লেখা আছে প্রিডিকেটিভ ইউজ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রথমত অ্যাজ এ আপনাদের সিনিয়র হিসাবে যে আমরা ক্লাসটাতে মনোযোগ দিই, কারণ আমাদের জিকে আর ইংলিশ ক্লাসের একটা উদ্দেশ্য থাকে, একটা থিম থাকে, একটা গোল থাকে। গোলটা হচ্ছে যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে, 80% ক্লাসেই শেষ হয়ে যাবে। কারণ আপনারা বাসায় অন্যান্য সাবজেক্ট পড়ার সাথে এটাকে একটা সঙ্গতি করতে পারেন না, এই কারণে আমরা চাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার জন্য। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভালো করে ক্লাসটা বোঝার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন। অ্যাট্রিবিউটিভ ইউজ, আচ্ছা, অর্থাৎ একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে। এই যে দেখেন, এই অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে, দেখেন কি বলা আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে একটা নাউন থাকবে ঠিক তার আগে গিয়ে অ্যাডজেক্টিভটা বসলো, তখন তাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ। আর যখন সে পরে গিয়ে কোথাও বসে তখন তাকে আমরা বলি প্রিডিকেটিভ। প্রিডিকেটিভ দেখেন স্ট্রাকচার কেমন, আগে নাউন বা প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কোথাও একটা অ্যাডজেক্টিভ। আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, কমন এক্সাম্পল দেখেন, হি ইজ এ গুড বয়। আচ্ছা, হি ইজ এ গুড বয়, দেখেন হি আর বয় কিন্তু একই, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় তাকে বলা হয় গ্রামারের ভাষায় কমপ্লিমেন্ট। ওটাকে অবজেক্ট বলা যায় না, অবজেক্ট হিসেবে কাজ করে, বাট সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, কারণ হি আর বয় কিন্তু একই। আচ্ছা, এই বয় হচ্ছে নাউন, দেখেন এই বয় কি নাউন, এই বয় নাউনকে মডিফাই করার জন্য, তার অবস্থা বলার জন্য, তাকে তার সম্পর্কে কিছু বলার জন্য আমি কি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি এ,
এবং আমি নিয়ে আসছি গুড। তার মানে দেখেন বয় নাউনের আগে কি আছে, সে কেমন একজন, এরপর কেমন ভালো। তার মানে এই যে বয় নাউনের আগে আমি দুইটা ওয়ার্ড পাইলাম, একটা হচ্ছে এ আর হচ্ছে কি গুড। মনে রাখবেন নাউনের আগে যাহা থাকে তাকে আমরা সাধারণত বলি অ্যাডজেক্টিভ। তার মানে এখানে তাহলে অ্যাডজেক্টিভ পেলাম কয়টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে গুড। আমি আবারও বলছি এখানে অ্যাডজেক্টিভ কয়টা, দুইটা, একটা হচ্ছে এ, একটা কি গুড। সে নাউনের আগে বসছে বলে এই ধরনের ব্যবহারকে বলা হয় অ্যাট্রিবিউটিভ, এই ধরনের ব্যবহারকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। এবার আমি মূল জায়গায় আসি। আপনি বলতেন ভাই একটা নাউনের পূর্বে কি একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে? হ্যাঁ, মনে রাখবেন একটা নাউনের পূর্বে আপনি ইচ্ছে করলে 100টারও বেশি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন, তবে স্ট্যান্ডার্ড ইংলিশ বলে 3টার বেশি না। আমি আবারও বলছি, স্ট্যান্ডার্ড ইংলিশ বলে 3টার বেশি না। তার মানে কি 3টার বেশি অ্যাডজেক্টিভ একসাথে ইউজ করা যাবে না। তার মানে দেখেন এখানে কয়টা পাইলাম, একটা হচ্ছে এখানে দুইটা, এখানে কয়টা, দুইটা। এই ক্ষেত্রে যদি আর্টিকেলটা শুরু থাকে তাহলে সে শুরুতে আর্টিকেলটাকে আনতে হয়। আর্টিকেল এখন কোন এক পরীক্ষা আসছে যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, আপনারা জানেন যে এর নাম আর্টিকেল, আবার এর অন্য নাম হচ্ছে ডিটারমাইনার। একটু ভালো করে খেয়াল করেন তো, আর্টিকেল কাকে নির্দিষ্ট করে? নাউনকে। তো যে নাউন সম্পর্কে কাজ করে সে কি অ্যাডজেক্টিভ। মনে রাখবেন আর্টিকেল গুলোর নাম হচ্ছে আর্টিকেল, এরা পার্টস অফ স্পিচ কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এরা নাউন প্রোনাউনকে নির্দিষ্ট করে, এরা নাউন প্রোনাউনকে নির্দিষ্ট করে। তার মানে পাইলাম এখানে এও একটা অ্যাডজেক্টিভ, গুডও একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কয়টা, দুইটা, কয়টা, দুইটা। আচ্ছা, আপনাকে আমি আর বাংলা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি দেখবেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক পোস্টারে দেওয়া থাকে একজন ভাইয়ের নাম থাকে করিম ভাই, রহিম ভাই। ওই ভাইয়ের নামের আগে অনেকগুলো বাহার দেওয়া থাকে, দেখবেন গরিবের বন্ধু, দেশপ্রেমিক, সৎ, চরিত্রবান, সংগ্রামী, বিপ্লবী, অত্যন্ত মেধাবী। দেখেন ভাই কিন্তু একজন, ওই ভাইয়ের আগে যে বাহার গুলো আছে ওই বাহার গুলোকে বলা হয় বিশেষণ, ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ। তবে 3টার বেশি কখনোই অ্যাডজেক্টিভ ইউজ করা উচিত না। ওই যে ভাইয়ের আগে আছে এই কারণে এদেরকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। শি ইজ বিউটিফুল, শিলা ইজ ইন্টেলিজেন্ট। খেয়াল করেন শি বিউটিফুল, শিলা ইন্টেলিজেন্ট। এই যে বিউটিফুল এবং ইন্টেলিজেন্ট এরা কিন্তু পরেই বসছে, বাট এই বিউটিফুলটা কাকে মডিফাই করছে? ওই যে শিকে, প্রোনাউনকে। ইন্টেলিজেন্ট কাকে মডিফাই করছে? শিলাকে, শিলা সম্পর্কে বলছে। দেখেন পরে বসেও যখন নাউন প্রোনাউন সম্পর্কে বলে তাকেও আমরা বলি অ্যাডজেক্টিভ। আর এই ধরনের ব্যবহারকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ। কি বলা হয়? প্রেডিকেটিভ ইউজ। আই হোপ এটা আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানান যে ভাই আপনার এটা ক্লিয়ার কিনা। ভাই আর্টিকেল অ্যাডভার্ব না ভাই, আর্টিকেল অ্যাডজেক্টিভ। ক্ষেত্র বিশেষে অনেক কিছু হতে পারে, সেটা অন্য জিনিস। আর্টিকেল নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তাসলিমা নীলা আপনি ক্লিয়ার না? আবার তো এটা না বুঝলে তো কিছু নাই ভাই, একদম সিম্পল তো। তুই নাউনের আগে বসে মডিফাই করে প্রেডিকেটিভ, পরে বসে মডিফাই করলে আগে বসে মডিফাই করলে অ্যাট্রিবিউটিভ, পরে বসে মডিফাই করলে হচ্ছে প্রেডিকেটিভ। ওকে, এবার আপনাদের একটু বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক দিয়ে আর যেটা এখানে লেখা আছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। এতক্ষণ আমি অ্যাডজেক্টিভের সংজ্ঞা শিখলাম, অ্যাডজেক্টিভের সংজ্ঞা শিখলাম। আচ্ছা, আমি খুব সহজে শর্টকাটে একটা ওয়ার্ড দেখেই বলতে পারবো এটা অ্যাডজেক্টিভ, তারও কিন্তু কিছু নিয়ম আছে। দেখেন এখানে 7টা, মোট 13টা রুলস দেওয়া আছে। আসলে 13টা রুলসের মধ্যে আপনি প্রায় দেখবেন, আমি আবারও বলছি, আপনি প্রায় দেখবেন 7-8টা আপনি এমনিতেই পারেন, এগুলো আপনার মুখে মুখে আছে, বাট হয়তো আপনি এমনি মানে জ্ঞান নিয়ে তো পড়েন না যে অ্যাডজেক্টিভ। আপনাদের ওয়ার্ডের সাথে সবাই পরিচিত। একটা হচ্ছে প্রিফিক্স, আরেকটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স মানে পূর্বে ফিক্স, বাংলায় বলে উপসর্গ। সাফিক্স বাংলায় বলে প্রত্যয়। আমি আবার বলছি, সাফিক্স বাংলায় বলে প্রত্যয়। যখন কোনো ওয়ার্ডের সামনে গিয়ে বসে তখন তাকে আমরা বলি প্রিফিক্স মানে উপসর্গ। আর যখন কোনো ওয়ার্ডের শেষে গিয়ে বসে তখন তাকে আমরা বলি সাফিক্স। আচ্ছা, যেমন ফায়ার, তার আগে একটা ওয়ার্ড মানে একটা যোগ করে দিলাম, মিস ফায়ার। দেখেন আগে যুক্ত হয়েছে এই কারণে এটা হচ্ছে প্রিফিক্স।
বাট এখানে যে 13টা শব্দ দেওয়া আছে এরা কিন্তু সবার শেষে গিয়ে যুক্ত হবে, যেমন লাইক, আইএসএইচ, ওয়াই, ফুল, লেস, ওইউএস। সেম ভাবে অ্যাবেল, সাম, আইসি, আইবিএল, আইবি। এই 13টা সাফিক্স যখন কোনো ওয়ার্ডের শেষে গিয়ে বসবে সাধারণত ওই ওয়ার্ডকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, ওই ওয়ার্ডকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। তবে আপনি বলতে পারবেন সাধারণত কেন বললেন? সাধারণত বলার উদ্দেশ্য হচ্ছে এই, কারণ ক্ষেত্র বিশেষে কিন্তু যে কোনো কিছুই পরিবর্তন হতে পারে তার অবস্থানের কারণ। একটু পরে আমি দেখাবো আপনাদেরকে। এটা জাস্ট রিডিং, মুখস্থ করা কিছু না, জাস্ট কয়েকবার রিডিং করবেন। আচ্ছা দেখেন, এই 10 নম্বরে একটা রেড মার্ক করা আছে, রেড দেওয়া আছে, মানে কি এটা ভুল না, কোন একটা কারণ আছে আমার দেওয়ার। জাস্ট খেয়াল করেন, নাউনের শেষে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। ওকে, এবার দেখেন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এই পর্যন্ত 4 বার মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, এটা 4 বার, জাস্ট বোঝার চেষ্টা করেন। ছোটবেলায় আমাদের শিক্ষকরা, আমাদের বাবা মারা আমাদের শিখাতেন যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই পাইলেই অ্যাডভার্ব বলবি। এটা আধা সত্য আধা মিথ্যা। কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই পান, আমি আবারও বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই পান সেটা অ্যাডভার্বও হতে পারে, আবার সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। তার মানে আজকে থেকে আমরা ক্লিয়ার ধারণা পাইলাম, এলওয়াই থাকলেই অ্যাডভার্ব বলবো না, তার মানে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে। কিভাবে হবে দেখেন, বলা আছে এখানে। যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করা হয়, দেখেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে আমি নিঃসন্দেহে সেটাকে বলবো অ্যাডভার্ব। তার ব্যতিক্রম হচ্ছে যদি কোনো কারণে নাউনের সাথে এলওয়াই যুক্ত করা, আমি আবারও বলছি, নাউনের সাথে এলওয়াই যুক্ত করা হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। আই হোপ এটা আপনার ক্লিয়ার হওয়ার কথা যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই সমান কি অ্যাডজেক্টিভ। একটু জাস্ট মনে রাখার एग्जांपल দেখাই দিচ্ছি। দেখেন ঠিক উপরে খেয়াল করেন, দেখেন উইকলি, এই তো উইক মানে কি? এই উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে কেমন, এই কেমনের অ্যানসারটা কে দেয়? অ্যাডজেক্টিভ দেয়। তাহলে উইক হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার নিচে দেখেন উইক, বানান ভিন্ন কিন্তু সপ্তাহ, কি সপ্তাহ, কি এর অ্যানসার কে দেয়? নাউন। তার মানে দেখেন উপরের উইকের সাথে আমি এলওয়াই যুক্ত করলাম, সেটা হয়ে গেল, কারণ ওটা অ্যাডজেক্টিভ ছিল, তার সঙ্গে আমি এলওয়াই যুক্ত করলাম, কি হলো? অ্যাডভার্ব। আমি আবার নিচের উইক, তার সঙ্গে এলওয়াই যুক্ত করলাম, সেটা নাউন, কি হলো? অ্যাডজেক্টিভ। আই হোপ আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। সেম ভাবে আবার যদি আমি দেখি স্লো, দেখেন কেমন স্লো, স্লো কিন্তু অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই স্লোলি। শিওর অ্যাডজেক্টিভ শিওরলি, সার্টেন অ্যাডজেক্টিভ সার্টেনলি, ওপেন অ্যাডজেক্টিভ ওপেনলি, সিম্পল অ্যাডজেক্টিভ সিম্পলি, ফ্রাঙ্ক ফ্রাঙ্কলি, ফ্রাঙ্ক ফ্রাঙ্কলি, অ্যাসিডাস অ্যাসিডাসলি, কার্জিয়াস কার্জিয়াসলি। এরকম অহরহ আছে। সোজা কথা, যখন আমি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয়টা যুক্ত করব সেটাকে আমি বলবো অ্যাডভার্ব। বাট নিচে দেখেন মান্থ, মান্থ কিন্তু নাউন, মাস তার সঙ্গে অ্যালয় মান্থলি, ইয়ার নাউন ইয়ারলি, ফ্রেন্ড বন্ধু, বন্ধু কিন্তু নাউন ফ্রেন্ডলি। এই হুমলি পর্যন্ত 2 বার মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, হোম নাউন, তার সঙ্গে এলা যুক্ত করলাম, কি হলো? হুমলি। আমি আবার বলছি, হুম কি নাউন, তার সঙ্গে এলা যুক্ত করলাম, কি হলো? হুমলি। এই পর্যন্ত এরা 2 বার মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, 13 এবং হচ্ছে 18 19 ইয়ার্স। মাইজার কিপন নাউন, তার সঙ্গে এলওয়াই মাইজারলি, ওয়ার্ল্ড পৃথিবী ওয়ার্ল্ডলি, লাভ হচ্ছে নাউন লাভলি। না পারলে দেখেন আপনি জাস্ট বিখ্যাত বাংলাদেশের ব্র্যান্ড আছে ফেয়ার এন্ড লাভলি ক্রিম, দেখেন ক্রিম হচ্ছে নাউন। আমি আবারও বলছি, ক্রিম হচ্ছে নাউন। তো নাউনের আগে কি আছে দেখেন, ফেয়ার এন্ড লাভলি। আচ্ছা ফেয়ার মানে কি? সুন্দর। কেমন সুন্দর? ফেয়ার কি অ্যাডজেক্টিভ না? তো এন্ড, ফেয়ার এন্ড, এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় নিঃসন্দেহে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ হবে। দেখেন এরা কিন্তু ইউজ করছে লাভলি। আর বাংলাদেশের ব্র্যান্ড হলে তাহলে বলতো ফেয়ার এন্ড লাভ ক্রিম, উল্টা পাল্টা বলতো। দেখেন এরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এরাও কিন্তু গ্রামার মেইনটেইন করছে। ফেয়ার এন্ড lovely, fair and lovely cream, cream noun, fair adjective, lovely adjective. Brother noun brotherly, mother noun motherly, coward
নাউন কাভার্ডলি। আই হোপ এটা আপনাদের খুব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, না বোঝার এখানে কিছু নাই। এটাও পরীক্ষা আসছে, আমি কিন্তু ইচ্ছে করলে ভাই আমি প্রথম 20-30 মিনিট বিক্ষিপ্ত আলোচনা করবো, বলতে ভাই এগুলোর প্রিভিয়াস প্রশ্ন দেখেন, আপনি পরেই দেখবেন যে কেন আমি আলোচনা করছি এগুলো। জাস্ট মনে রাখবেন, যদি ভার্বের সাথে এল যোগ করা হয়, আমরা বলছি ভার্ব প্লাস এল, তাহলে সেটা হয় নাউন। আদারওয়াইজ যত এল পান সব হবে অ্যাডজেক্টিভ। সব কি হবে? অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, ভার্ব প্লাস এল হবে কি? নাউন। আদারওয়াইজ যত এল পান সব হবে অ্যাডজেক্টিভ। যেমন দেখেন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ কি ভার্ব না? অ্যাপ্রুভাল। ডিসপোজ, ডিসপোজাল। রিমুভ ভার্ব, রিমুভাল। একুইট, খালাস করে দেওয়া, একুইটাল। রিফিউজ ভার্ব, রিফিউজাল। সার্ভাইভ ভার্ব, সার্ভাইভাল। এখান থেকে অ্যাপ্রুভাল আসছে, রিফিউজাল আসছে, একুইটাল আসছে, সার্ভাইভাল আসছে পরীক্ষায়। তাহলে দেখেন প্রথমে যে শব্দগুলো নাউনগুলো আমি বলেছি প্রত্যেকটা ভার্ব ছিল, তার সঙ্গে আমি এল যুক্ত করছি, এখানে সেটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। বাট ডিজিটাল, কমার্শিয়াল, ট্রেডিশনাল, ভোকেশনাল, এক্সেপশনাল, স্পেশাল, অ্যাক্সিডেন্টাল, ফিকশনাল, স্পেশাল, অপারেশনাল, এই যে নরমাল যেগুলো এল পাইলেন, এই দেখেন সব এল কি? অ্যাডজেক্টিভ। সব এল কি? অ্যাডজেক্টিভ। তার মানে এখান থেকে আমি সামারি আনতে পারি যে ভার্ব প্লাস এল সেটা হয় নাউন, আদারওয়াইজ সকল এল হচ্ছে অ্যাডজেক্টিভ। সকল এল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসেন অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ভাই আমি প্রথমে কিন্তু অনেক আপনাদেরকে ক্লু দিচ্ছি, একটু পরে আপনি যাবো, জাস্ট ধৈর্য ধরেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ওই পর্যন্ত 4-5 বার পরীক্ষা আসছে। যে কোনো কিছুর অরিজিন কিন্তু মনে রাখবেন ভার্ব থেকে হয়। আমি আবারও বলছি, যে কোনো কিছুর অরিজিন কি থেকে হয়? ভার্ব থেকে। এটার মূল শব্দ হচ্ছে ইকোনোমাইজ। ইকোনোমাইজ, জেডি যেটা, ইকোনোমাইজ অর্থায়ন করা। আচ্ছা, ইকোনোমাইজ হচ্ছে ভার্ব। এই ইকোনোমাইজের নাউন ফর্ম হচ্ছে ইকোনমি। আমি আবার বলছি, নাউন ফর্ম হচ্ছে ইকোনমি, অর্থনীতি। এই ইকোনমি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দুইটা। এই ঝামেলাটা এখানে আমি আবারও বলছি, ইকোনমি নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইকোনমিক, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল। দেখেন দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বাট মিনিং কিন্তু এক না। ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক, রিলেটেড টু ইকোনমি, যেটা অর্থনীতির সাথে সম্পর্কিত। আর ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী বা সস্তা, মিতব্যয়ী বা সস্তা। তো দেখেন দুটোর অর্থ কিন্তু এক না, বাট পার্টস স্পিচ এক। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী বা সস্তা। তাহলে আমরা কিভাবে বুঝবো? সেন্টেন্সের মিনিং পড়ে। যদি অর্থনীতির কথা বলে ওখানে অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়, আমি ইকোনমিক বলবো। যদি মিতব্যয়ীর কথা বলে, সস্তার কথা বলে, ওখানে যদি অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়, আমি ইকোনমিক্যাল বলবো। ডেন্টালে পরীক্ষা আসছে ইকোনমি শব্দের অ্যাডভার্ব ফর্ম কি? ইকোনমিক্যালি, এল এল ওয়াই, এল এল ওয়াই। আমি এক্সাম্পল যাচ্ছি একটু পরে। অ্যানাদার ইন্টারেস্টিং এটা, একটা হচ্ছে গুড আর এটা কি? ওয়েল। আমি আবারও বলছি, একটা হচ্ছে গুড আর এটা কি? ওয়েল। আচ্ছা, আপনারা অনেকে ভাবতে পারে যে গুড মানে তো ভালো, আর ওয়েল মানে একটু বেশি ভালো, সেটাই হতে পারে। আসলে জিনিসটা এরকম না। গুড হচ্ছে পার্সন স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। সে যদি অ্যাডভার্ব হয় সাধারণত কাকে মডিফাই করবে? ভার্বকে। কাকে মডিফাই করবে? ভার্বকে। তো অন্যগুলোকে মডিফাই করতে পারে। আমি আবারও বলছি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো গুড যদি অ্যাডজেক্টিভ হয় সে কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে। আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তো সাধারণত সে কাকে মডিফাই করে? ভার্বকে। কাকে করে? ভার্বকে। তবে ওয়েল দ্বারা যদি কোনো কারণে স্বাস্থ্যগত অবস্থা বোঝায়, আমি আবার বলছি, ওয়েল দ্বারা যদি কোনো কারণে স্বাস্থ্যগত, ফিজিক্যাল কন্ডিশন, হেলথ কন্ডিশন বোঝায়, তখন কিন্তু ওয়েল হয়ে যায় অ্যাডজেক্টিভ। তখন সে কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে। আমি আবার বলছি, নাউন বা প্রোনাউনকে। ব্যাখ্যা একটু পরে আরো পাবেন। জাস্ট ক্লিয়ার ধারণা নেন। ওয়েল অ্যাডজেক্টিভ, সে নাউন প্রোনাউনকে মডিফাই করে। ওয়েল অ্যাডভার্ব, সে ভার্বকে মডিফাই করে। তবে ওয়েল দ্বারা যদি শারীরিক অবস্থা বোঝায়, ওয়েল তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ।
এবার একটু আসেন আপনাদের বুঝিয়ে দিই আমি। আমরা অনেকেই ধোঁকা খাই, এগুলো প্রত্যেকটা পরীক্ষার সময় এই কারণে আলোচনা করতেছি, আপনি নিজেই দেখবেন। একটা হচ্ছে এফেক্ট আর একটা হচ্ছে ইফেক্ট। দেখেন একটা হচ্ছে এ দিয়ে আর একটা কিন্তু ই দিয়ে। আমি আবারও বলছি, একটা হচ্ছে এফেক্ট আর একটা হচ্ছে কি ইফেক্ট। যেটা এ দিয়ে এফেক্ট, এটা এফেক্ট হতে পারে, তার সঙ্গে আইএনজি হতে পারে, তার সাথে আমি এস যোগ করতে পারি, অথবা তার বি3 মানে ইডি যোগ করতে পারি। এই এফেক্ট বাংলায় বলে ক্ষতি করা, আক্রান্ত করা, এটা হচ্ছে ভার। যদি সেন্টেন্সে ভার দরকার হয় তাহলে আমি এফেক্টকে নিয়ে আসবো, আমি এফেক্টকে নিয়ে আসবো। যদি ভার দরকার কাকে নিয়ে আসবো? এফেক্টকে নিয়ে আসবো। আর ইফেক্ট হচ্ছে নাউন, প্রভাব প্রতিক্রিয়া, প্রভাব প্রতিক্রিয়া, এটা হচ্ছে নাউন। যদি সেন্টেন্সে নাউন দরকার হয় আমি কি করব? ইফেক্ট, নাউন ইফেক্ট নিয়ে আসবো। আমি আবার শর্ট করে বলি, ভার দরকার হলে এ দিয়ে এফেক্ট, নাউন দরকার হলে কি ই দিয়ে ইফেক্ট। খেয়াল করেন, এলওএসি লস, লস কি হারিয়ে যাওয়া, কমে যাওয়া, হ্রাস পাওয়া, লস কিন্তু ভার। এই লস ভার্বের নাউন ফর্ম হচ্ছে কি এলওএসএস লস, ক্ষতি। তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুজ, ডিলা, আলগা, লুজ ক্যারেক্টার, লুজ ড্রেস, লুজ শিট। ড্রেস, ক্যারেক্টার, শিট যদি নাউন হয় তাহলে এর আগেরটা কি অ্যাডজেক্টিভ। আবার দেখেন এই লুজের সাথে আমি ঠিক এলওআই যোগ করে দিলাম, হয়ে গেল কি অ্যাডভার্ব, হয়ে গেল কি অ্যাডভার্ব। এতক্ষণ আমি আপনাদের সাথে এই যে বিক্ষিপ্ত আলোচনা করলাম, আপনাদের অনেকে ভাবতে পারেন যে ভাই কি পড়াচ্ছে, কিছুই তো বুঝলাম না। যাই হোক, বুঝবেন। এবার আসি আসলে অ্যাডভার্ব জিনিসটা কি। মানে আমরা নাউন চিনি, অ্যাডজেক্টিভ চিনি, কিন্তু কেন যেন অ্যাডভার্বটা চিনি না। আমি আবার বলছি, কেন জানি অ্যাডভার্বটা চিনি না। এটা আমাদের একটা বড় ধরনের মানে গাফলতি বলতে পারেন। আমি যখন ছাত্র ছিলাম আমাদের এই প্রবলেম হতো বা হয়। আপনাদের আমি শর্টকাট বলে দিই। আমরা যেটা বাংলায় পড়ি অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এই কথাটা সম্পূর্ণ ভুল। অ্যাডভার্বের বাংলা ক্রিয়া বিশেষণ না, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাবের বিশেষণ, ভাবের বিশেষণ। শর্টকাট করে দিই, অ্যাডভার্ব মূলত তিনটা জিনিস নিয়ে কাজ করে, হাউ, হোয়ার, হোয়েন। আমি আবারও বলছি, হাউ কাজটা কিভাবে হলো, হোয়ার কোথায় হলো, হোয়েন কাজটা কখন হলো। এই যে আমার ক্রিয়া কিভাবে হলো, কোথায় সংঘটিত হলো, কখন হলো, এই তিন কোশ্চেনের যে অ্যান্সার দেয় হাউ, হোয়ার, হোয়েন, তাকেই বলা হয় অ্যাডভার্ব। এই কারণে অ্যাডভার্বকে ভাগ করা হয়েছে তিন ভাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। আমি আবারও বলছি, অ্যাডভার্ব ম্যানার যেটা অ্যালয় যুক্ত থাকে, অ্যাডভার্ব প্লেস মানে কোনো একটা স্থান বলবে, অ্যাডভার্ব টাইম কোনো একটা সময় বলবে। আমি একটু ভাঙি, যেটা অ্যালয় যুক্ত আমি বললাম আমার কাজটা কিভাবে হলো, স্লোলি হলো, ওপেনলি হলো, ফ্রাঙ্কলি হলো, এটাকে বলে অ্যাডভার্ব ম্যানার। কাজটা কোথায় হলো, হেয়ার, দেয়ার, এনিহোয়ার, সামহোয়ার, এভরিহোয়ার, এই যে স্থান এটাকে বলে অ্যাডভার্ব প্লেস। আমার কাজটা কখন হলো, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, অলরেডি, রিসেন্টলি। এই যে সময়, এর মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ, সমস্যা নাই, এরাও কিন্তু অ্যাডভার্ব, এরাও কি অ্যাডভার্ব। স্পেসিফিক বললে এদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। সংক্ষেপে মনে রাখার জন্য বলে দিচ্ছি, দেখেন এম পিটি, এম তে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম, এই তিনটাই হচ্ছে অ্যাডভার্ব, তিনটাই হচ্ছে অ্যাডভার্ব। এই পর্যন্ত যা আপনাদের পড়ালাম আপনারা ক্লিয়ার কি একটু কমেন্টস করে আমাকে জানান। এবার আমি মূল পড়া চলে যাচ্ছি, এতক্ষণ সব ফাইজলামি করছে আপনাদের সাথে।
আমি ক্লাসে আছি, পরে শুনতে বলেন, ক্লাসে অনলাইন। ওকে, ওকে, আমরা এবার চলে যাই। আমি একটু আগে আপনাদেরকে অ্যাডভার্বের সংজ্ঞা শিখালাম, আমরা মনে হয় এটা ক্লিয়ার যে আমি আসলে প্রত্যেকটা সংজ্ঞায় আপনাকে দেখাই যাচ্ছি বা কিভাবে চিনবেন বলে যাচ্ছি। এবার আমরা চলে আসি যে প্রিপজিশন আমি কিভাবে চিনবো, আমি কনজাংশন কিভাবে চিনবো। এবং অনেক সময় এই প্রিপজিশন গুলা কিন্তু আবার অ্যাডভার্বের কাজ করে, তা কেউ খুবই সহজ, জাস্ট বোঝার চেষ্টা করেন। জাস্ট মনে রাখবেন যে কোনো কিছুকে যুক্ত করার জন্য সেন্টেন্সে আমরা যখন যুক্ত করি, যুক্ত করার জন্য কি নিয়ে আসি, আমরা নিয়ে আসি প্রিপজিশন আর আমরা নিয়ে আসি কি কনজাংশন। আমি আবারও বলছি, যখন আমরা কোনো কিছু যুক্ত করতে চাই আমরা নিয়ে আসি প্রিপজিশন এবং আমরা নিয়ে আসি কি কনজাংশন। মনে রাখবেন, শর্টকাট বলে দেয় এক কথায়, যখন আমরা কোনো ওয়ার্ডকে, কোনো নাউনকে, কোনো প্রোনাউনকে, কোনো ফ্রেজকে অথবা এক গ্রুপ অফ ওয়ার্ড মানে তো ফ্রেজ, এদেরকে যুক্ত করতে চাই তখন আমরা নিয়ে আসি প্রিপজিশন। আর যখন আমরা কোনো সেন্টেন্সকে যুক্ত করতে চাই তখন আমরা নিয়ে আসি কনজাংশন। আমি আবারও বলছি, যখন আমরা কোনো সেন্টেন্স বা ক্লজ মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে চাই তখন আমরা নিয়ে আসি কনজাংশন। আর যখন জাস্ট একটা নাউনকে যুক্ত করলাম, একটা ওয়ার্ডকে যুক্ত করলাম, এক গ্রুপ অফ ওয়ার্ডকে যুক্ত করলাম, তখন আমরা নিয়ে আসি হচ্ছে প্রিপজিশন। আর শর্টকাট বলে দেই, ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন গিয়ে বসে সরাসরি, আর যদি কিচ্ছু না থাকে, তখন এই প্রিপজিশনটা কিন্তু অ্যাডভার্বের কাজ করবে। আমি আবারও বলছি, এই প্রিপজিশনটা অ্যাডভার্বের কাজ করবে। এই মতো মেডিকেলে 2বার আসছে পরীক্ষা রুলসটা। দেখেন প্রথম এক্সাম্পল বুঝে আপনাদেরকে, তাহলে বুঝবেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন। হি স্টুড বিফোর মি। আমরা সবাই জানি যে বিফোর কিন্তু কনজাংশনও হয়, আবার বিফোর আবার প্রিপজিশনও হয়। দেখেন এখানে বিফোরটা কি খেয়াল করেন, হি স্টুড বিফোর মি। দেখেন এই বিফোর কি করলো, এই মি একটা প্রোনাউনকে যুক্ত করছে। যখন কোনো ওয়ার্ডকে, নাউনকে, প্রোনাউনকে, ফ্রেজকে যুক্ত করলো তখন তাকে আমরা বলি প্রিপজিশন। কি বলি? প্রিপজিশন। তার মানে এখানে বিফোর হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, দেখেন তাই আছে। আচ্ছা, পরেরটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখেন এটা একটা সেন্টেন্স, আবার দেখেন মাঝখানে বিফোর যুক্ত করলো, দেখেন আবার আরেকটা সেন্টেন্স। তার মানে কয়টা সেন্টেন্স যুক্ত করলো? দেখেন সাব সেন্টেন্স মানে কি, যার সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ক্লজ যেটাকে বলি আমরা। দেখেন দুটো সেন্টেন্সকে যখন সে যুক্ত করলো তখন তাকে আমরা বলি কনজাংশন, তখন তাকে আমরা বলি কনজাংশন। আবার দেখেন একটু 3 নাম্বার দেখেন, একটু আগেই বলেছিলাম, দেখেন এখানে সে এই বিফোর কোনো কিছুকে যুক্ত করে নাই, জাস্ট সে স্ট্যান্ড পাস্ট টেন্স স্টুড এর পরে বসে গেছে। তার মানে এইবার হি বিফোর না, তা স্টুড বিফোর, স্টুডটা হচ্ছে বিফোর, এবার বিফোর হয়ে গেছে অ্যাডভার্ব। শর্টকাট বলে দিলাম, ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন সরাসরি বসে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। পরে এগুলো পরীক্ষা আসছে। দ্য সান ওয়েন্ট ডাউন দ্য হিল, খেয়াল করেন এটাকে তো আপনার মেডিকেল আসছে, বিসিএস আসছে। দ্য সান ওয়েন্ট ডাউন দ্য হিল, এই দেখেন ডাউন কি করলো, দ্য হিল এই যে একটা নাউনকে যুক্ত করলো। যখন সে ওয়ার্ডকে, নাউনকে, ফ্রেজকে যুক্ত করে সে কিন্তু প্রিপজিশন, সে কি প্রিপজিশন। আবার দেখেন দ্য সান ওয়েন্ট ডাউন, সে কোনো কিছু যুক্ত করে নাই, জাস্ট ভার্বের পরে গিয়ে সরাসরি বসে গেছে। যখন ভার্বের পরে সরাসরি বসে যায় তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব, তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব। দেখেন ইউ কাম ইন দ্য মর্নিং, খেয়াল করে দেখেন এই দ্য মর্নিং একটা ওয়ার্ডকে যুক্ত করলো, যখন শুধু একটা ওয়ার্ডকে যুক্ত করে তখন তাকে বলে প্রিপজিশন। পরেরটা দেখেন আবার ইউ কাম ইন, দ্যাট মিন্স ইউ ইন না, তোমার কামটা হচ্ছে ইন। দেখেন এই ইনের পর আর কিচ্ছু নাই, সে সরাসরি ভার্বের পরে বসছে, তার মানে এই ইন হচ্ছে অ্যাডভার্ব, এই ইন হচ্ছে অ্যাডভার্ব। এবার বলেন এগুলো বোঝেন না এমন কি আছেন বলেন?
একটু ভিতরে আসবো। কমেন্টস দেখছি, কমেন্টস দেখি বা এগুলো বইতে নাই ভাইয়া, সরাসরি নাই, এগুলো কিন্তু আমার তৈরি করা আপনাদেরকে সহজে, মানে আমাদের কাজটাই তো এটা, আপনাকে যেন সহজে আমি বুঝতে পারি। বই আছে বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে, আপনাকে সহজ করার জন্য এইভাবে নিয়ে আসা। আদা বুঝলে হবে ভাই, আমি একটু কি এতে হ্যাপি, কারণ একটু পরে আমি যখন এক্সাম্পল করাবো আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা। ইকোনমিক, ইকোনমিক্যাল, এই এক্ষুনি আসতেছি দেখেন। ওকে ওকে বলুন ভাইয়া। ওকে দেখেন, আরেকবার যেতে হবে না, আমি এক্সাম্পলে যাবো একটু পরে, তাহলে বুঝবেন। আসেন এবার, এবার এতক্ষণ এই যে আলোচনা করলাম যা সব ছিল বিক্ষিপ্ত আলোচনা করা, এবার আমি মূল আলোচনায় আসলাম। দেখেন, কোন শব্দ নাউনের পূর্বে বসে যদি ওই নাউনটিকে মডিফাই করে, তাহলে আমরা তাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। কি বলি? এটা আমি শুরুতেই বলছি। জাস্ট এক্সাম্পল ধরেন, দি ড্যাশ কন্ডিশন ইজ ইমপ্রুভিং ডে ডে। পরীক্ষায় যে কাজটা করবে, এই যে কন্ডিশন নাউন দেখছেন, এই কন্ডিশন আপনি খেয়াল করেন, এই কন্ডিশন এটা নাউন, এটা আমরা বুঝতে পারছি, কারণ দেখেন এই ইজ ইমপ্রুভিং হচ্ছে ভার, তা ভার্বের আগে কে থাকে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আসে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। দেখেন এই কন্ডিশন হচ্ছে নাউন। পরীক্ষা যে কাজটা করবে, এই নাউনের আগে একটা গ্যাপ দিয়ে দিবে, এই নাউনের আগে একটা গ্যাপ দিয়ে দিবে। না, নাউনের আগে যদি আনতে চাই, কে আসতে পারবে? একমাত্র আসতে পারবে অ্যাডজেক্টিভ। সর্বোচ্চ কয়টা? 3টা। তার মানে আমার এখানে অ্যাডজেক্টিভ লাগবে। আমি ইকোনমিক্যালি বাদ দিতে পারলাম, ইকোনমি বাদ দিতে পারলাম, কারণ নাউন। ইকোনমাইজ ভার বাদ দিয়ে দিলাম, হয়তো আমি বলবো ইকোনমিক, নয়তো আমি বলবো ইকোনমিক্যাল। এখানে কোন অবস্থা বোঝাচ্ছে? মিতব্যয়ী অবস্থা নাকি অর্থ বোঝাই যাচ্ছে? অর্থনৈতিক অবস্থা। তাহলে কোনটা হবে? ইকোনমিক কন্ডিশন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইকোনমিক কন্ডিশন। কন্ডিশন হচ্ছে নাউন, ইকোনমিক হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার পরেটা দেখেন, মিস্টার করিম ইজ এ ড্যাশ পারসন। পারসন কি নাউন না? সেখানে অবজেক্ট হিসেবে বসছে। পারসন কি? নাউন। এই নাউনের আগে কে বসবে? গ্যাপ দিয়ে দিলাম, অবশ্যই নাউন আগে বসে অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবারও হয়তো বলবো ইকোনমিক, নয়তো বলবো ইকোনমিক্যাল। ব্যক্তিটা কেমন? অর্থনৈতিক না মিতব্যয়ী? সে কেমন? মিতব্যয়ী। তাহলে কোনটা হবে? ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল। আই হোপ এটা ক্লিয়ার হওয়ার কথা। এবার আসেন, আমরা এটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, আপনাদেরকে ধরেই দিই। জাস্ট বোঝার চেষ্টা করেন, অ্যান্সার করাটা মূল উদ্দেশ্য না। আমাকে অ্যান্সার করে খুশি করার দরকার নাই, আপনি বুঝলে এতে আমি খুশি, এতে আমরা খুশি। আমাদের উদ্দেশ্য এটাই। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট। এটা অনেকবার পরীক্ষা আসছে। দেখেন তো, এই 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 পদ্ধতিতে একটা ক্লজ শেষ, দ্যাট দিয়ে আরেকটা ক্লজ, এই দ্যাট কিন্তু কনজাংশন, সে আরেকটা সেন্টেন্স যুক্ত করলো। আচ্ছা, এই সিচুয়েশন কি নাউন না? দ্য সিচুয়েশন যদি নাউন হয়, নাউনের আগে কে বসতে পারে? একমাত্র বসতে পারে অ্যাডজেক্টিভ। আমি হয়তো বলবো ইকোনমিক্যাল, নয়তো বলবো ইকোনমিক। একটু নিশ্চিত হয়ে গেছে আমি। রাষ্ট্রপতি কার কথা বলে? মিতব্যয়ীর কথা না, রাষ্ট্রপতি বলেছে অর্থনৈতিক কথা। তাহলে অবশ্যই বলবো ইকোনমিক সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন। তাহলে একের অ্যান্সার হচ্ছে 2। পরেরটা দেখেন, এই কোশ্চেনটা আসছে 1991-92 সালে। অনেকের বাবা মা তখন বিয়েই হয়নি, বা আপনার জন্মের মানে জন্ম হয়নি আপনাদের মোস্ট অফ দারই, আসলে হয়নি, কারণ আপনার যারা এসএসসি আপনি জন্ম হয়নি তখন, কারণ আপনাদের মোস্ট অফ দ্য জন্ম হচ্ছে 2000 বা 2000 পরে। হ্যাঁ, আমি জাস্ট সরি আমি দিচ্ছি না। দেখেন, এই প্রশ্নটা 1991-92 সালে আসছে, আপনারা সবাই জানেন। তখন এই বিশেষ করে 2011 সালের আগে ডাবল অ্যান্সার, ট্রিপল অ্যান্সার, 4টা অ্যান্সার, এগুলো কিন্তু ছিল খুব বিদঘুটটা বাজে প্রশ্ন ছিল। দেখেন প্রশ্নে কিন্তু বলেই দিছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর কারেক্ট। তার মানে বোঝাই যাচ্ছে একাধিক কারেক্ট অ্যান্সার আছে। যেটা আগের প্রশ্ন আমরা আগের মতো করে সলভ করব।
বাট আপনাকে বলে দেই এখন কোনো ডাবল অ্যান্সার কিন্তু হবে না, সবকিছু হবে সিঙ্গেল অ্যান্সার, সিঙ্গেল, কোনো ডাবল অ্যান্সার হবে না। বাট আমরা এটা যেহেতু প্রিভিয়াস প্রশ্ন পড়ার স্বার্থে পড়ছি, আপনারা করেন কান্ট্রির অবস্থা তো ইকোনমিক্যাল না, বা প্রত্যেকে তো ইকোনমিক হওয়া দরকার নাই, মিতব্যয়ী হবে, মিতব্যয়ী হওয়া দরকার। বাদ দেখেন দ্য ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ব্যাড, ঠিক আছে, অর্থব্যবস্থা খারাপ, সুন্দর হয়েছে। এভরিবডি প্রত্যেকে কেমন হওয়া উচিত, প্রত্যেকের মিতব্যয়ী হওয়া উচিত। কেমন হওয়া উচিত? মিতব্যয়ী। তার মানে আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার পাইলাম সি এন্ড ডি, অর্থাৎ আমার যে নিয়মটা করছি দুইটাই এখানে দেওয়া আছে। 1 এবং 2 বুঝছেন কিনা বলেন? ওকে, এবার আসেন অ্যানাদার ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একদম বেসিক জিনিস, আপনার প্রতিটা জায়গায় এগুলো লাগবে। আমি যা পড়াচ্ছি আপনাদেরকে এই ধরনের ক্লাস কোনোদিন করেন, আপনি এগুলো বেসিক। আমি আপনাদের প্রথমে একটা ওয়ার্ড বলেছিলাম যে ভার্বের পরে সাধারণত বসে অ্যাডভার্ব, আমরা জানি সবাই, এটা আমাদের জানা উচিত, এটাই মূল নিয়ম যে ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। বাট এর ব্যতিক্রম হচ্ছে লিঙ্কিং ভার্ব নামে কিছু কতিপয় দুষ্ট ভার্ব আছে, বেঈমান আছে, যারা ভার্বের সাথে বেঈমানি করে, যে তাদেরকে আমরা বলি লিঙ্কিং ভার্বস। এদের আরেকটা হচ্ছে কপোলেটিভ ভার্ব বা কপোলা ভার্ব, মিনিং একই কথা, লিঙ্কিং ভার্ব, কপোলেটিভ ভার্ব, কপোলা ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে কিন্তু বসে অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, সকল ভার্বের পরে বসে অ্যাডভার্ব, বাট লিঙ্কিং ভার্ব নামে কতিপয় কিছু দুষ্ট ভার্ব আছে যাদের পরে বসে অ্যাডজেক্টিভ, যাদের পরে বসে অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখতে হবে কারা সেই লিঙ্কিং ভার্ব। আমি আপনাদের সহজে বলে দিই, পঞ্চ ইন্দ্রিয় ভার্ব, ফিল, এই দেখেন ফিল, লুক, স্মেল, সাউন্ড, টেস্ট। দেখেন এরা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, এই পঞ্চ ইন্দ্রিয় ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব। তার সাথে অ্যাড করলাম বি ভার্ব, দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বি নিজেই। বি থেকে বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, গো, রিজেম্বল মানে সদৃশ, টেক আফটার, টেক আফটার আর রিজেম্বল একই মিনিং। তারপর হচ্ছে সাউন্ড, আর এটা হচ্ছে কি স্টে। এই ভার্বগুলা কিন্তু ভাই আপনাদেরকে মনে রাখতে হবে, এরা হচ্ছে দুষ্ট ভার্ব, এদের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এদের নাম হচ্ছে কপোলেটিভ ভার্ব, যাদের পরে বসে অ্যাডজেক্টিভ। এরা ছাড়া বাদ বাকি সকল ভার্বের পরে বসে অ্যাডভার্ব। এবার আমি এক্সাম্পলে যাই। দেখেন এই ফিল হচ্ছে ভার্ব, সেই হিসাবে কিন্তু আমার বলা উচিত ব্যাডলি, বাট ব্যাডলি বলতে পারবো না কারণ ফিল লিঙ্কিং ভার্ব, এই কারণে আমি বলবো ব্যাড, কারণ মারি তো ব্যাড সম্প্রসারণ করতেছে। আচ্ছা, আবার দেখেন স্মেল, এই স্মেল কিন্তু ভার্ব, সেই হিসাবে কিন্তু আমার বলা উচিত সুইটলি, বাট আমি সুইটলি বলতে পারবো না কারণ স্মেল হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে বলবো সুইট। দ্য সোপ টেস্ট, টেস্ট হচ্ছে ভার্ব, সেই হিসাবে কিন্তু আমার ওয়েল বলা উচিত, বা টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই কারণে আমি ওয়েল বলতে পারছি না, আমাকে বলতে হবে গুড, বলতে হবে গুড। তাহলে প্রথমটা অ্যান্সার হচ্ছে ব্যাড, পরেরটা হচ্ছে সুইট, পরেরটা কি গুড। ওই একটাকে বলেছিলাম গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু কোনো কারণে যদি ওয়েল দ্বারা স্বাস্থ্যগত অবস্থা বোঝায় তখন ওয়েল হয়ে যায় অ্যাডজেক্টিভ। একটু আগে বলেছি কিন্তু আপনাদেরকে, দেখেন আমি আলোচনা করে আসছি অলরেডি। হি ইজ গুড, হি ইজ ওয়েল, আপনারা ভাবতে পারেন যে হি ইজ গুড আর হি ইজ ওয়েল তেমন কি পার্থক্য? দেখেন রাত আর দিনের যেমন পার্থক্য, এটা মিনিং এর তেমন পার্থক্য। হি ইজ গুড মানে সে একজন ভালো মানুষ, সে একজন মানুষ হিসাবে কেমন, তার মানবিক গুণাবলী বলছে। আর হি ইজ ওয়েল মানে সে ভালো আছে, দ্যাট মিন্স সে শারীরিক ভাবে ভালো আছে, ফিজিক্যালি ভালো আছে। খেয়াল করেন, যদি তাও না বোঝেন, এই ইজ কি? ইজ লিঙ্কিং ভার্ব, এই কারণে এটা কি অ্যাডজেক্টিভ। আবারও এই ইজ কি? লিঙ্কিং ভার্ব, এখানে ওয়েল কি? অ্যাডজেক্টিভ। আর এই ওয়েল অ্যাডজেক্টিভ হওয়ার কারণ এই ওয়েল দ্বারা শারীরিক অবস্থা বোঝাচ্ছে। যদি শারীরিক অবস্থা না বোঝাতো তখন তাকে আমি বলতাম অ্যাডভার্ব, তখন তাকে আমি বলতাম অ্যাডভার্ব। ওই যে আপনারা দেখেন বিখ্যাত থ্রিডস আছে না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।
এখানে ওয়েল কি মানে কি আমরা সবাই ভালো আছি, ইজ লিঙ্কিং ভার্ব, এই কারণে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। ফ্লাওয়ার স্মেল, এই যে বেরি টু এটা বাদ দিয়ে দেন, এগুলো হচ্ছে আপনাকে মানে ফাইজলামি করার জন্য এই অ্যাডভার্বগুলো বসে। দেখেন স্মেল হচ্ছে ভার্ব বাট লিঙ্কিং ভার্ব, এই কারণে অ্যাডজেক্টিভ বসবে, হবে কি সুইট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে 16 সালে এই প্রশ্নটা আসছিল। আমি যে বাংলায় যে রুলসটা পড়াইছি সেটা কি সে ইংলিশে বলছে। দেখেন ওয়েল ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব, আমি বলেছি অ্যাডভার্ব। সো ডেসক্রাইব, ওয়েল যদি অ্যাডভার্ব হয় কাকে ডেসক্রাইব করে? আমরা সবাই জানি ভার্বকে। বাট when it refers to health it can be an adjective। যখন এটা হেলথকে রেফার করে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সে অ্যাডজেক্টিভ বলে কাকে ডেসক্রাইব করে? নাউন্সকে। দেখেন আপনি বাংলায় যেটা পড়ছেন সেটা তারা সেন্টেন্স আকারে দিয়ে দিচ্ছে। আই হোপ সবাই ক্লিয়ার হওয়ার কথা। 1 এবং 2 বুঝছেন কিনা কমেন্টস করেন। আমরা এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস এটা। হ্যাঁ ওয়েল এখানে হি ইজ ওয়েল, ওয়েল এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ ওয়েল, ওয়েল এখানে অ্যাডজেক্টিভ, কারণ হি আর ওয়েল তো একই। ইজটা লিঙ্কিং ভার্ব, তো না বলতে ইজ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে সে কাকে ডেসক্রাইব করবে? ভার্বকে। বাট when it refers to health it can be an adjective, সে তখন কাকে ডেসক্রাইব করবে? অ্যাডজেক্টিভ বলে নাউনকে, এটাই বলেছে। ওয়েল ভার্ব, ওয়েল তো অ্যাডভার্ব, তাহলে সে কাকে ডেসক্রাইব করবে? ভার্বকে। রেফার্স যখন হেল্পকে করে সে তখন নাও অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? নাউনকে। এটা আমি ইচ্ছে করলে আপনাদেরকে 10 সেকেন্ডে পড়াইতে পারি, শর্টকাট পড়া দিতে পারি। আসলে সবকিছু শর্টকাট পড়ানো ভালো না, আপনাকে বোঝানো উচিত। সময় থাকলে না থাকলে শর্টকাট পড়াবো, বাট পরে আমি শর্টকাটটা বলবো। আপনাকে যদি এমনিতে বলা হয় এনাফ, জাস্ট এমনি পরীক্ষা আসছে, এনাফ কোন পার্টস অফ স্পিচ, আপনি অবশ্যই বলবেন এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এনাফ মানে কি? পর্যাপ্ত, সাফিসিয়েন্ট, কেমন? পর্যাপ্ত। বাট যখন এনাফ সেন্টেন্স দিয়ে আসে, সেন্টেন্স আকারে আসে, তখন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সে কিন্তু তখন অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, আবার অ্যাডভার্বের কাজও করতে পারে। আমি আবারও বলছি, যদি সেন্টেন্স আকারে আসে সে কিন্তু অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, আবার অ্যাডভার্বের কাজও করতে পারে। জাস্ট সিম্পলি খেয়াল করেন, যদি সেন্টেন্সে নাউন থাকে, তা নাউন থাকলে এনাফ কোথায় বসবে? নাউনের আগে গিয়ে বসবে। কোথায় বসবে? নাউনের আগে। তা নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে যদি এনাফ থাকে সে কে? অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে নাউন নাই, আছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আমি আবার বলছি, নাউন নাই, আছে অ্যাডজেক্টিভ আর অথবা অ্যাডভার্ব। তাহলে এবার এনাফটা কোথায় বসবে? ওই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসে সে মডিফাই করবে এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে। যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফাই করে সে নিজেও কি? অ্যাডভার্ব। একটু আগে বলেছি কিন্তু, কারণ নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। এবার শর্টকাট বলে দেই, যদি নাউনের আগে গিয়ে দেখেন এনাফ বসছে, সে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে গিয়ে বসছে, সে হচ্ছে অ্যাডভার্ব, সে হচ্ছে অ্যাডভার্ব। দেখেন এনাফ সুগার নাকি সুগার এনাফ? আমি আবার বলছি, এনাফ সুগার নাকি সুগার এনাফ? সুগার হচ্ছে নাউন, কথা সুগার হচ্ছে নাউন। তা নাউন হলে এনাফটা কি আগে বসছে? আগেই বসা স্বাভাবিক। তাহলে দেখেন এখানে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ আর সুগার হচ্ছে নাউন। হি ডাজন্ট হ্যাভ এনাফ মানি নাকি মানি এনাফ? অবশ্যই বলবো এনাফ মানি। মানি হচ্ছে নাউন, নাউনের আগে গিয়ে এনাফটা বসছে, এখানে এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন এই স্পিক হচ্ছে নরমাল ভার্ব, কথা বলা। স্পিক নরমাল ভার্ব, সে কথা বলে কেমন? ভালোভাবে কথা বলে। তার মানে এই স্পিক নরমাল ভার্ব, এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে ওয়েল এনাফ নাকি এনাফ ওয়েল? ওয়েল যেহেতু অ্যাডভার্ব, তার মানে এনাফটা এবার পরে গিয়ে বসবে। ওয়েল এনাফ, দেখেন সে পরে গিয়ে বসছে।
এই বসে এই এনাফটা কি করতেছে, ওয়েলের মাত্রা বাড়াচ্ছে। যে অ্যাডভার্বের মাত্রা বাড়ায়, যে অ্যাডভার্ব সম্পর্কে কথা বলে, সে নিজেও কি অ্যাডভার্ব। না বলতে শর্টকাট, অ্যাডভার্বের পরে যত এনাফ বসছে সে অ্যাডভার্ব। ইট ইজ কোল্ড এনাফ, এই কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। কোল্ড মানে ঠান্ডা, কেমন ঠান্ডা, তার মানে কি এনাফ কোল্ড না কোল্ড এনাফ? অবশ্যই বলবো কোল্ড এনাফ। এই এনাফ কি করলো, পরে বসে কোল্ড কে মডিফাই করছে। না বলতে শর্টকাট, অ্যাডজেক্টিভের পরে বসছে, এই কারণে এনাফ হচ্ছে অ্যাডভার্ব। এনাফ হচ্ছে কি অ্যাডভার্ব। এটা বুঝার কথা ভাই। দেখেন আপনাদের মেডিকেলে আসছে, হি ওয়াজ ওয়াইজ এনাফ, আপনাকে বলা হয়েছে এখানে এনাফ কোন পার্টস অফ স্পিচ। আমি শর্টকাট করে যাই, দেখেন ওয়াইজ জ্ঞানী, কেমন জ্ঞানী জ্ঞানী, এই ওয়াইজ তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যেটা বসছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পরে যেটা বসছে অ্যাডভার্ব। দেখেন না বুঝলে বলি ওয়াজ লিংকিং ভার্ব, লিংকিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ, কে বসছে দেখেন এই অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মাত্রাটা বাড়াচ্ছে কি এনাফ। যখন শর্টকাট তো বলেই দিলাম যে অ্যাডজেক্টিভের পরে বসছে এখানে অ্যাডভার্ব বসে ওই অ্যাডজেক্টিভ মডিফাই করে, যে অ্যাডজেক্টিভ মডিফাই করে সে নিজেও অ্যাডভার্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এনাফ থাকলে অ্যাজ ইউজ করা যায় না, এনাফলি না। ফুড এনাফ তো, ফুড তো নাউন, তাহলে এখানে না। দেখেন এই যে এনাফ ফুড, ফুড হচ্ছে নাউন, তার মানে এনাফটা আগে, এনাফ ফুড, এখানে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ। এ 17 ইয়ার্স ওল্ড বয় ইজ নট, কিচ্ছু বুঝি নাই দেখি। ওল্ড মানে কি বয়স, বয়স মানে কি সময়, সময় মানে কি টাইম, টাইম মানে কি অ্যাডভার্ব, কারণ সময় হচ্ছে অ্যাডভার্ব। ওল্ড, ওল্ড কিন্তু অ্যাডভার্ব। তো ওল্ড যদি অ্যাডভার্ব হয় তাহলে এনাফ কি আগে না পরে? অবশ্যই পরে। দেখেন ওল্ড এনাফ, ওল্ড এনাফ, এবং এই এনাফটা অ্যাডভার্বের কাজ করছে, এনাফটা অ্যাডভার্বের কাজ করছে। এবার এটা ক্লিয়ার কিনা বলেন? আমি আমার জায়গা থেকে সব চেষ্টা করলাম। সুগার অ্যাডজেক্টিভ হয়, চিনি নাম হচ্ছে চিনি, চিনি কি অ্যাডজেক্টিভ হয় রে ভাই? চিনি নাউন। কোল্ড তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসতে পারে? সে পরে গিয়ে বসবে। এনাফটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসলে সে অ্যাডভার্ব, সোজা কথা মনে রাখেন। ভাই আমি আজান হচ্ছে টাইমটা আমার সমস্যা নাই, আমার ধর্মীয় বুদ্ধিবৃত্তি সর্বোচ্চ পরিমাণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এক এক জায়গায় কিন্তু এক এক আজান দেয়। আমরা কিন্তু সবাই ঢাকা থেকে কথা বলছি না, সবাই ফার্মগেট থেকে কথা বলছি না। ওকে, আমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। হ্যাঁ ওল্ড অবশ্যই অ্যাডভার্ব, মানে বয়স তো ভাইয়া, বয়স সময়। ওল্ড অ্যাডজেক্টিভ না ভাইয়া, ওল্ড অ্যাডভার্ব। ক্ষেত্র বেশি অ্যাডজেক্টিভ হতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। বাট এনাফ ফুড তো নাউন, ফুড কি নাউন, তো ফুড যদি নাউন হয় তো নাউনের আগে তো অবশ্যই কি এনাফটা বসবে। এই দেখেন এনাফ ফুড, এনাফ ফুড। ওকে, অ্যাডজেক্টিভের লাস্ট রুল খুবই সহজ। একটা হচ্ছে এসওসো, আরেকটা হচ্ছে টি ডাবল ও টু। আমি আবার বলছি, একটা হচ্ছে এসওসো, আরেকটা হচ্ছে টি ডাবল ও টু। আমরা খেয়াল করি সবাই, এটা আমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েট ছিল জানি না, 9, 10 ছিল। আপনারা যে অর্ধেক দেওয়া থাকতো অর্ধেক পূরণ করতেন, হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ওখানে বেশিরভাগই থাকতো। মনে রাখবেন শুরুতে একটা সেন্টেন্সে সো থাকবে, তার মাঝে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব আসবে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তারপরে কি আসবে? দ্যাট। এই দ্যাট দ্বারা একটা ক্লজ করে দুটো সেন্টেন্স, কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, উদ্দেশ্য বোঝায়। এটাকে সিম্পল করার জন্য, এটাকে ভেঙে দেওয়ার জন্য টি ডাবল ও টু, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে ছোট্ট টু, এরপর দেখেন পিউ মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে সো দিয়ে শুরু হলো, মাঝে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে দ্যাট। তারপর দেখেন আরটাকে টি ডাবল টু, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর ছোট্ট টু, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে।
খেয়াল করেন হি টিচেস সো সুইফটলি দ্যাট, দেখেন সো পাইলাম, সুইফটলি অ্যাডভার্ব পাইলাম, তারপরে দ্যাট। ওকে, আবার দেখেন হি টিচেস টু, তারপরে অ্যাডভার্ব, তারপরে ছোট্ট টু, পরে বেস। দেখেন স্ট্রাকচার, আগেরটা উপরেরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, নিচেটা হচ্ছে কি সিম্পল। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি অ্যাডভার্ব কেন বসালেন, অ্যাডজেক্টিভ কেন বসালেন না? খেয়াল করেন টিচ কি ভার্ব না? তা টিচ যদি ভার্ব হয়, ভার্বের পরে কে বসবে? অ্যাডভার্ব। কে বসবে? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের মাত্রা আবার বাড়াচ্ছে কে? এই সো আর টু, এই কারণে সে নিজেও অ্যাডভার্ব, সে নিজেও কি অ্যাডভার্ব। আমরা প্রিভিয়াস প্রশ্ন করি, এগুলো অনেকবার পরীক্ষা আসছে। ওকে, সো ক্লেভার না, অপশন সি দেখেন, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আমি আবার বলছি, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। দেখেন স্ট্রাকচার ঠিক আছে, সে এত চালাক যে কখনো এই পয়েন্টটা মিস করবে না। দেখেন টু আন্ডারস্ট্যান্ড আছে, আমি শর্টকাটে বুঝে গেলাম, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই যে দেখেন দ্যাট দেওয়া আছে, এবার আর টু নাই, কি হবে? সো বিগ দ্যাট, সো বিগ দ্যাট। ওকে, আমার জায়গা থেকে যা পড়ানো ছিলাম পড়াই দিচ্ছি, এবার আপনাদের জায়গা থেকে বলেন কি বোঝেন নাই। এরপর প্র্যাকটিস যাবো, প্র্যাকটিস ছাড়া জীবনে এগুলো পারবে না, মুখে মুখে এগুলো কোনোদিন হয় না ভাইয়া। ভাই রাইট ডাউন দরকার নাই, আপনি যদি বুঝতে পারেন আমি এতেই হ্যাপি। এত ফার্স্ট চেষ্টা করার পরেও কিন্তু আমাদের টপিকস অনেক বড়, হ্যাঁ, এই কারণে সো তার মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপরে দ্যাট আসবে, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, টি ডাবল টু, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে ছোট্ট টু, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এটা এই স্ট্রাকচার আগে বোঝার চেষ্টা করেন। না বুঝে কি হবে ভাই? এই ওয়াজ টু ক্লেভার, সে এত চালাক যে টু মিস দ্য পয়েন্ট, কারণ এগুলোর ক্ষেত্রে নট না নাই উত্তম। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। এবার বুঝবেন, আপনার আলোচনা শুনছেন তো, খালি বিস্তার শুনছেন, মনে হয়েছে আপনাদের কাছে অনেক কথা বলছি। এবার দেখেন আপনাদেরকে আমি দেখাই, গত বছর প্রশ্ন আসছে, দেখেন কত সাল আসছে লাস্ট বার। এই সেম প্রশ্নটা কিন্তু এর আগেও একবার আসছে, আগের বার আসলো রাইট, এই চারটা অপশনই কিন্তু ছিল ভাই। রাইট কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। আমি আপনাদের যে বিভিন্ন পরীক্ষা হয় মেডিকেলে গত বছর দিয়েছিলাম রাইট কোন সেন্টেন্সে অ্যাডভার্ব, বাট মেডিকেল ভর্তি পরীক্ষা আসলো রাইট কোন সেন্টেন্সে ভার। আপনি যদি ধারণা থাকে একদম, অনেকে কি করছে মুখস্থ মাইনা দিয়ে আসছে, সেই জায়গাটা ভার পড়েই নাই। একটু সাবধান ভাইয়া, প্রশ্নে কি চাইছে আগে বুঝতে হবে, কি দিতে চাচ্ছে সেটাকে বোঝেন। কি বলছে দেখেন, আমরা চারটা অপশন ধরবো, খুব সহজ। রাইট কোন সেন্টেন্সে ভার, এই দেখেন রাইট কোন সেন্টেন্সে ভার। আচ্ছা ওকে, অপশন এ ধরি, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? কারণ যেটা ভার্ব দিয়ে শুরু হয় এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইউটাকে উজ্জ্বল রাখা হয়েছে, ইউ সার্ভ হিম রাইট। আচ্ছা প্রশ্ন করি, ইউ রাইট নাকি সার্ভ রাইট? অবশ্যই সার্ভটা হচ্ছে রাইট, তার মানে কাকে মডিফাই করলো? ভার্বকে। যে ভার্বকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। অপশন এ তে রাইট হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে ভার্বকে মডিফাই করছে। অপশন বি ধরেন, হি ইজ দ্য রাইট ম্যান, দেখেন এই ম্যান হচ্ছে নাউন, ম্যান যদি নাউন হয়, নাউনের আগে যা থাকে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তার মানে দেখেন এই রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ সাচ এ ড্যাশ উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এই যে সকল মুডাল ভার্ব, সকল মুডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। দেখেন এই উইল হচ্ছে এখানে মুডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে রাইট। তার মানে আমি কিন্তু আমার অ্যানসার পেয়ে গেছি, অপশন সি তে রাইট হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে ভার্ব। পরেরটা, ইট ইজ এ ম্যাটার অফ রাইট, শুনে এটা কাজে রাখবে কিন্তু, কারণ নাউন আছে আলোচনা করে। দেখেন প্রিপজিশন আছে তো, মনে রাখবেন প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন। আমি আবারও বলছি,
প্রিপজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে কি নাউন, কোনো সন্দেহ নাই, এখানে রাইট হচ্ছে নাউন। আই হোপ চারটাই ক্লিয়ার হওয়ার কথা। দেখেন মেডিকেল আর্টসে 18-19-এ, মেডিকেল আর্টসে 2013-14-তে কোনটা হোমলি, কোন পার্টস অফ স্পিচ। আমি আগেই বলেছি হোম হচ্ছে নাউন, নাউনের সাথে অ্যালয় যোগ করলাম, কি হলো অ্যাডজেক্টিভ। এটা মেডিকেলও আসছে, ডেন্টালও আসছে, রাউন্ড এই পর্যন্ত 4 বার পরীক্ষা আসছে বিভিন্ন ভাবে। কি বলছে প্রশ্নে দেখেন, রাউন্ড কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। অপশন এ ধরেন, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। খেয়াল করেন এ হোল, এটা কার, এই হোলের। দেখেন এই হোল হচ্ছে নাউন, মানে ওই যে এ হোল। আচ্ছা, হোল যদি নাউন হয় তো নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ। তার মানে বুঝেই গেলাম আমার রাউন্ড এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে আছে। আমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, তারপরও দেখি দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। খেয়াল করেন দেখেন এই যে দা রাউন্ড, দা রাউন্ড, তার মানে কি ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর রাউন্ড হয়ে গেছে কি নাউন। অপশন বি তে রাউন্ড হচ্ছে নাউন। দে, এই দে কিন্তু প্রোনাউন, নাউনের রিপ্লেসিভ আসছে প্রোনাউন, দে প্রোনাউন। তা দে যদি প্রোনাউন হয়, সাবজেক্ট হয়, এই রাউন্ড কি ভার্ব, এই রাউন্ড হচ্ছে ভার্ব। অপশন সি তে রাউন্ড হচ্ছে ভার্ব। এট লাস্ট হি কেম রাউন্ড, খেয়াল করেন। আচ্ছা, হি রাউন্ড না তার কামটা, মানুষটি কোনোদিন রাউন্ড হয়, তার কামটা ছিল রাউন্ড, তাহলে কারে মডিফাই করলো, ভার্বকে, কামকে। যে ভার্বকে মডিফাই করে সে কে, সে হচ্ছে অ্যাডভার্ব, সে হচ্ছে কি অ্যাডভার্ব, কারণ সে কাম ভার্বকে মডিফাই করছে, এই কারণে অপশন ডি তে রাউন্ড হচ্ছে অ্যাডভার্ব। কোনো স্পেশাল এক্সাম হবে না ভাই, ইংলিশে কোনো স্পেশাল এক্সাম হয় না। হোয়াট কোন সেন্টেন্সে ইন্টারোগেটিভের কাজ করছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। খেয়াল করেন, গিভ মি, দাও, হোয়াট ইউ ক্যান, দ্যাট ইউ ক্যান। এখানে এই হোয়াটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমি আগামী ক্লাসে আরো ভালো বুঝতে পারবো যখন প্রোনাউন পাবো। রিলেটিভ প্রোনাউন, তার সেই সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে কনজাংশন হিসেবে আর কি। হোয়াট বোঝাই যাচ্ছে যে ইন্টারজেকশন, এটা তো সরাসরি প্রশ্ন করতেছে। দেখেন অ্যান্সার, এই যে হোয়াট বুক, বুক হচ্ছে নাউন, হোয়াট বুক, বুক হচ্ছে নাউন, নাউনের আগে আছে, তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ। আমি কিন্তু পেয়ে গেছি অ্যান্সার, 4-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, 4 অ্যান্সার অপশন ডি। এটাও মেডিকেলে ভাই 2 বার ভর্তি পরীক্ষা আসছে, আপনাদের বলে দেই নিচের কোন পেয়ারটি কারেক্ট। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে ভাই, পরীক্ষার হলে এটা কি কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে, আমি আবার বলছি এটা কি কারেক্ট বলছে নাকি ইনকারেক্ট বলছে, এটা একটু খেয়াল করেন, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। দেখেন কি বলছে, কোনটি কারেক্ট নয়, কোনটি কারেক্ট নয়, তার মানে একটা কারেক্ট থাকবে না। আমি দেখি এই পাশে সব অ্যাডজেক্টিভ থাকবে, এই পাশে সব ভার্ব থাকবে, শুধু একটা কারেক্ট থাকবে না। আমরা একটা অপশন দিতে যাই ভাই আগে। দেখেন এই যে অ্যাবেল, অ্যাবেল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি আবারও বলছি অ্যাবেল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন, সক্ষম। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় তার ভার্বকে ইনেবল, সক্ষম করা, ঠিক আছে। শিওর অ্যাডজেক্টিভ, তার ভার্বকে এনশিওর, নিশ্চিত করা, তাও ঠিক আছে। উইক অ্যাডজেক্টিভ, উইক অ্যাডজেক্টিভ, কেমন, দুর্বল, তার সাথে যদি অ্যালয় যোগ করি এটা কি ভার্ব না অ্যাডভার্ব হইছে। আমি তো অ্যানসার পেয়ে গেছি, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। আমার বলা উচিত ছিল উইকেন্ড, বলা উচিত ছিল উইকেন্ড, আমরা কিন্তু পাইছি অলরেডি। ছয় নাম্বার, নিচের কোন সেন্টেন্সে লাইক অ্যাডজেক্টিভের কাজ করছে। আমি আবার বলি, নিচের কোন সেন্টেন্সে লাইকটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অপশন এ, উই শ্যাল নট সি হিজ লাইক। খেয়াল করেন, আপনারা শুনেন এই কথাগুলো, মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স। আমি মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের পরে সব সময় বসে নাউন। তাহলে বুঝলাম এই হিজের পরে যেটা বসবে সেটা কি নাউন। এই লাইক হচ্ছে নাউন, লাইক হচ্ছে অপশন এ তে লাইক হচ্ছে নাউন।
চিলড্রেন আমার সাবজেক্ট, লাইক আমার ভার, বুঝাই লাইক কি ভার, অপশন বি তে লাইক হচ্ছে ভার। এই বিল্ড এবং স্ট্যাচু দেখেন, বিল্ড এবং স্ট্যাচুর এই দুটো নাউনকে, নাউনের আগে বসছে কে লাইক, বসে তাকে মডিফাই করতেছে, এই কারণে অপশন সি তে লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ। নট টক লাইক দ্যাট, খেয়াল করেন এই লাইক মানে হচ্ছে মতো, দ্যাট একটা প্রোনাউনকে যুক্ত করলো, যে নাউনকে যুক্ত করে, প্রোনাউন যুক্ত করে, ওয়ার্ডকে যুক্ত করে, সে কে প্রিপজিশন। এই অপশন ডি তে লাইক হচ্ছে প্রিপজিশন, অপশন ডি তে লাইক হচ্ছে প্রিপজিশন। দেখেন 7 অলরেডি কিন্তু পরে আসছে, দেখেন এর মেডিকেল আসছে কিন্তু 9-10। আমি 8 নম্বরে যাই। প্লিজ রাইট টু মি দা অ্যাবভস অ্যাড্রেস, খেয়াল করেন দি অ্যাড্রেস, দি অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি নাউন না? অ্যাড্রেস যদি নাউন হয়, আপনি যদি দি যে তো আছে বুঝতেছেন, পরেরটাই তো নাউন, আর্টিকেল আর নাউন আগে বসছে। আচ্ছা, তার মানে অ্যাড্রেস নাউন, তাহলে অ্যাবভটা কি অ্যাডজেক্টিভ, উপরে কেমন ঠিকানা, উপরের ঠিকানা, সে অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা অ্যাবল থাকলে এমনিতে অ্যাডজেক্টিভ হয়, তাও যদি না বুঝি, দেখেন ম্যান হচ্ছে নাউন, আমি আবার বলছি ম্যান কি নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে ডিসএগ্রেবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ডিপ্রেশন হতাশা, ইজ হয়, অফেন হেরিডিটারি, হতাশা কেমন, খেয়াল করেন হতাশাটা কেমন, না বুঝলে আপনাদের বলে দিই হতাশা কেমন বংশানুক্রমিক, না বুঝলে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি আবারও বলছি ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ বসে, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 11 নম্বর একটু খেয়াল করেন, নতুন গ্রামার শিখেন, প্রোনাউন পড়াইনি আপনাদেরকে। নাউনের পরিবর্তে কি আসে প্রোনাউন, আমরা সবাই জানি কিন্তু মুখস্থ জানি, আর কিছু জানি না। নাউনকে রেফার করে, নাউনকে নির্দেশ করে, নাউনের পরিবর্তে অল স্পোক, সকলে কথা বলে তার পক্ষে, এই সকলে কে তাদের কথা কিন্তু আমি এখানে বলি নাই, বাট তাদেরকে রেফার করছি, তাদেরকে পরিবর্তে আনতেছি। যখন সকলকে রেফার না করে তার পরিবর্তে আনি, নাউনের রিপ্লেস হিসেবে আনি, তখন তাকে আমরা বলি প্রোনাউন, তখন তাকে আমরা বলি প্রোনাউন। দেখেন এখানে বলা আছে, দেখেন এই স্পোক হচ্ছে ভার্ব, তো স্পোক যদি ভার্ব হয়, ভার্বের আগে কে বসে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে আসতে পারে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। সরাসরি যদি এখানে নাউন দেয় নাই, অল দিছে, অল দ্বারা ওই নাউনদেরকে বোঝাচ্ছে, এই কারণে সে হচ্ছে প্রোনাউন। তার মানে এখানে অপশন এ তে, সরি 11 নম্বরে অল হচ্ছে প্রোনাউন। পরেরটা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দেখেন কি করলো, দ্য সানকে যুক্ত করলো, যখন একটা ওয়ার্ডকে যুক্ত করা হয় তখন তাকে আমরা বলি প্রিপজিশন, তার মানে এখানে রাউন্ড হচ্ছে প্রিপজিশন। যদি এই দা সান না থাকতো তখন কিন্তু রাউন্ড হয়ে যেত অ্যাডভার্ব। 13 নাম্বার দেখেন, কোন সেন্টেন্সে ওয়েলটা অ্যাডজেক্টিভ, কোন সেন্টেন্সে ওয়েলটা অ্যাডজেক্টিভ, আমি আগে দেখেন এখানে দেখেন ডিড বা ডু কি নরমাল ভার্ব না, তা ভার্বের পরে কে বসে অ্যাডভার্ব। প্লে নরমাল ভার্ব, এরপরে কে বসে অ্যাডভার্ব। রাইট কেমন নরমাল ভার্ব, এরপরে কে বসে অ্যাডভার্ব। বাট অপশন এ দেখেন অল ইজ ওয়েল, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ বসে, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে অ্যাডজেক্টিভ বসে। চোদ্দ নাম্বার, অল কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, অল কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, খেয়াল করেন অপশন এ ধরি, হিজ, মাই, ইউর, আওয়ার, দেয়ার, এগুলাকে বলে পসিভ অ্যাডজেক্টিভ, আগে বলেছি। এদের পরে কে বসে নাউন বসে, এদের পরে কে বসে নাউন বসে, তার মানে এই অল হচ্ছে এখানে নাউন, অল এখানে কি নাউন। এটা একটু আগেই বললাম, এখানে অলটা প্রোনাউন। অল স্টুডেন্টস বা স্টুডেন্টস কি নাউন না, আমি আবার বলছি স্টুডেন্টস কি নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে অপশন সি তে অল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি তো অ্যানসার পেয়ে গেছি। হি ওয়াজ অল অ্যালোন, হি ওয়াজ অল অ্যালোন, খেয়াল করেন আপনি অল বাদ দিয়ে দেন না, হি ওয়াজ অ্যালোন, সে কেমন একাকী, এই অ্যালোনের কে মডিফাই করছে অল, যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে কে অ্যাডভার্ব, অপশন ডি তে অল হচ্ছে অ্যাডভার্ব।
উই ওয়াচ দ্য সান গোয়িং ডাউন। দেখেন গো হচ্ছে ভার্ব, ভার্বের পরে সরাসরি একটা প্রিপজিশন আছে, তার মানে এই হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। এই যে 15টা করালাম, এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে ভাইয়া বলতে পারেন। যদি ভাইয়া কারো প্রবলেম থাকে বলতে পারেন। আমি কিন্তু ফাঁকি দিই ভাই, আমি কিন্তু বলতে পারতাম যে বাসায় এগুলো পড়িয়ে নিয়েন, আপনারা কিন্তু কিছু বুঝতেন কিছু। আমি আমার জায়গা থেকে 100% ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা আমার কাছে নাই। যদি আপনার সবাইকে আপনারা অন্য যারা আছেন পরিচিত জিজ্ঞেস করতে পারেন, আমি ফাঁকি দেওয়ার মধ্যে নাই ভাই, যা পড়াবো পড়ার মতো পড়াবো। এই দেখেন রাউন্ড কি করলো, দ্য সানকে যুক্ত করছে। যখন কোনো ওয়ার্ডকে ফ্রেজকে নাউনকে যুক্ত করে তখন তাকে বলা হয় প্রিপজিশন। এখানে রাউন্ড হচ্ছে প্রিপজিশন। চোদ্দ নাম্বার তো বলছি ভাই, অল অ্যাডজেক্টিভ কোথায়? এই যে স্টুডেন্টস হচ্ছে নাউন, তা নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। সেটা কি? অ্যাডজেক্টিভ। 15 নাম্বার এই তো গো হচ্ছে ভার্ব, শুরুতে যেগুলো পরে আসছি ভাই, গো হচ্ছে ভার্ব, ভার্বের পরে দেখেন একটা প্রিপজিশন আছে, তখন সে প্রিপজিশন থাকে না, অ্যাডভার্বের কাজ করে, কারণ সে কোনো কিছু যুক্ত করে নাই তো আর। ডিড, ডু তো নরমাল ভার্ব, এই কারণে সেটা এটা কি? আই ওয়েল না ডি ওয়েল? ডু ওয়েল, তাই এই কারণে সে হচ্ছে অ্যাডভার্ব। প্লেটা হচ্ছে ওয়েল, অ্যাডভার্ব। রাইটস নরমাল ভার্ব, রাইটটা ওয়েল, অ্যাডভার্ব। আর এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, একটু আগে শুনছেন, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ, কারণ এটা তারা শারীরিক অবস্থা বোঝাচ্ছে, এখানে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। 14 নম্বরে ডিতে অ্যাডজেক্টিভ হলো না, কারণ অ্যালোন তো অ্যাডজেক্টিভ। অ্যালোন কেমন? এই অ্যালোনের মাত্রা বাড়াচ্ছে, যে অ্যাডজেক্টকে মডিফাই করে সে নিজেও অ্যাডভার্ব, এই কারণে ওয়েল অল হচ্ছে অ্যাডভার্ব। তো খুবই সোজা রে ভাই, মেন হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাড্রেস নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। ওয়াজ ভার্ব ভাইয়া, ওয়াজ ভার্ব। উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এটা মোডাল ভার্ব। সকল মোডাল ভার্বের পরে ভার্বের বিশ্রম বসে, দেখেন উইল, তার মানে উইল রাইট এখানে, তাহলে এটা ভার্বের কাজ করতেছে, এখানে ভার্বের কাজ করছে। এই বিল্ড আর স্ট্যাচু নাউন, নাউনের আগে আছে এই কারণে অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভ। নাউনদের কানেক্ট করে নাই, এই যে দেখেন আপনাকে ধোকা দেওয়া হয়েছে, কানেক্ট করছে এই যে অফ। আমি আবারও বলছি, আমি জানি আপনার মানে এই ধরনের প্রশ্ন করার জন্য অনেক থ্যাঙ্কস আপনাকে, আপনি বুঝেছেন জিনিসটাকে। হ্যাঁ, যে এই যে দেখেন অফ হচ্ছে, এই অফ হচ্ছে কানেক্ট করছে, এখানে অফ প্রিপজিশন। দ্য লাস্ট টপিকস খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট আপনারা পড়তে ভুলে যান। ভাইয়া আপনারা আদায় করে নেন, এখান থেকে এক বা একাধিক প্রশ্ন থাকবে, জিরান ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবেই মাস্ট, দুইটা বা একটা পর দুইটা থাকবেই মাস্ট, এটা কমন জিনিস। দা সান হলে তাহলে বলতে হবে দি, তারপরে অ্যাডজেক্টিভ বলতে হয়, কারণ আর্টিকেল বলে ফেললে তার অ্যাডজেক্টিভ বসাতে পারবেন না আপনি, এই কারণে হয়নি ভাই। তো প্রবলেম আপনাদের ভাই, আপনাদের সোল ক্লাস আছে, টেনশন করার কিছু নাই, এটা তো একদম ইজি রে ভাই। ম্যান নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ।
আসেন এবার আমরা একটু অন্য জায়গায় চলে যাই, আমাদেরকে একটু ডাইভার্ট করি। জাস্ট আমাকে 10 মিনিট সময় দেন, আর এই 10 মিনিট সময় আমি শেষ করে দিতে পারবো আপনাদেরকে। বাট আপনাদের বারবারই বলি, এখান থেকে এক বা একাধিক প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যতবার আসছে প্রত্যেকবারই প্রিভিয়াস কমন পড়ে গেছে। আমরা চেষ্টা করব প্রিভিয়াস কমন পড়ে আলহামদুলিল্লাহ, বাট আমরা আমাদের মূল জিনিস শিখতে হবে। জিরান ছোটবেলায় আমাদেরকে শর্টকাট শিখাইছে বা ছোটবেলায় শিখাইছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন ও ভার্বের কাজ করলে তাকে বলে জিরান। আমরা খাইতে খাইতে শিখছি আইএনজি হলে জিরান, আমরা খাইতে শিখছি আইএনজি হলেই জিরান। জিনিসটা কিন্তু আসলে ঠিক না। আপনাদেরকে একদম ক্লিয়ার পিকচার আমি দিয়ে দিই আজকে। দেখেন জিরানের সংখ্যা, ঠিক এটা যাওয়ার আগে আপনাদেরকে দুইটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। সবসময় এটা মাথায় রাখবেন, রাখতে হবে আপনাকে, যে জিরান আর পার্টিসিপলের পার্থক্যটা কি। এটা এক পাশে রাখবেন, এটা আরেক পাশে রাখেন। জিরান সে যেখানেই বসুক নাউনের কাজ করাই লাগবে। আমি আরো বলছি, জিরান যেখানেই বসুক, কারণ সে তো ভার্ব ছিল, নাউনের কাজ করাই লাগবে। পার্টিসিপল সে যেই ফরম্যাটে আসুক তাকে অ্যাডজেক্টিভের কাজ করা লাগবে। এই দুটো জিনিস আগে মাথায় রাখেন। জিরান সে যেইভাবে আসুক সে নাউনের কাজ করবে, পার্টিসিপল সে আইএনজি আসুক বিক্রি আসুক যেভাবে আসুক তাকে অ্যাডজেক্টিভের কাজ করা লাগবে। এই দুটাকে মাথায় রাখেন ভাই, তাহলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সংজ্ঞা শিখে দেখেন। ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন ও ভার্বের কাজ করে তাকে আমরা বলি জিরান, তাকে আমরা বলি জিরান। অনেকে আবার জিরানের আরেক নাম বলে ভার্বাল নাউন, এটা যদি বিতর্ক আছে, আমি পরে বলবো আপনাদেরকে। তার মানে ভার্বের সাথে আইএনজি হলে কিন্তু জিরান না, তাই কার কাজ করতে হবে? নাউন ও ভার্ব। ভার্ব তো আগেই ছিল, এটা একটা আলংকারিক কথা। নাউনের কাজ করতে হবে। কার কাজ করতে হবে? নাউনের কাজ। তখনই তাকে আপনি বলতে পারবেন জিরান, তখনই বলতে পারবেন জিরান। আচ্ছা, চিনার সহজ উপায় বলে দেই। পুরো সেন্টেন্সকে আপনি কে দিয়ে কি দিয়ে প্রশ্ন করবেন। আমি আবার বলছি, পুরো সেন্টেন্সকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, উত্তর আসবে। যদি উত্তর আসে সেটা জিরান, যদি উত্তর না আসে তাহলে বুঝবেন এটা পার্টিসিপল। আমি আবারও বলছি, আইন যুক্ত পাইলেন মনে হইতেছে জিরান, আপনি কি দিয়ে প্রশ্ন করেন, যদি উত্তরটা রিপ্লাইটা আসে ঠিক মতো এটা হচ্ছে জিরান, যদি না আসে এটা পার্টিসিপল। সুইমিং ইজ গুড ফর হেলথ, খেয়াল করেন এই ইজ হচ্ছে ভার্ব, আমার মেইন ভার্ব। তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আসতে পারে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। দেখেন ছিল হচ্ছে সুইম ভার্ব, তার সঙ্গে আইনি যোগ করলাম, যোগ করার পরে সে কি নাউনের কাজ করতেছে না? তখন তাকে আমরা বলি জিরান। কি বলি? জিরান। প্রশ্ন করেন কি স্বাস্থ্যের জন্য ভালো? সুইমিং। কি স্বাস্থ্যের জন্য ভালো? সুইমিং। দেখেন অ্যান্সার কিন্তু দিচ্ছে। এবার এই কারণে এটা জিরান, এটা সাবজেক্ট হিসেবে পড়ছে। আবার দেখেন স্টপ, দ্যাট মিন্স ইউ স্টপ, স্টপ করো। কি স্টপ করব? রাইটিং। কি স্টপ করব? রাইটিং। দেখেন এখানে এইটা অবজেক্ট হিসেবে পড়ছে। স্টপ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? নাউন। সে নাও আইন যোগে নাউনে কাজ করছে, এটা তাকে বললাম জিরান। কি বললাম? জিরান। এটা বিসিএস এ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আপনাদেরও আসছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। খেয়াল করেন এই ইজ কি, খেয়াল করেন ইজ হচ্ছে ভার্ব। আমি আবারও বলছি ইজ কি? ভার্ব। তো ই যদি ভার্ব হয়, ভার্বের কি লাগে? সাবজেক্ট লাগে। সাবজেক্ট হিসেবে কি আসবে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। ছিল হচ্ছে ওয়াক, তার সঙ্গে যোগ করলাম ওয়াকিং, যোগ হওয়ার পরে সে নাউনের কাজ করছে, এই কারণে আমি তাকে বলবো জিরান। প্রশ্ন করেন কি গুড এক্সারসাইজ? ওয়াকিং। কি গুড এক্সারসাইজ? ওয়াকিং। সেম ভাবে দেখেন আমার আসছে একই ক্যাটাগরি, রিডিং ইজ এর এক্সেলেন্ট। দেখেন ইজ ভার্ব, তারপরে নাউন লাগবে, রিড থেকে রিডিং যোগ হওয়ার পরে সে নাউনের কাজ করছে, তখন তাকে আমরা বললাম জিরান, তখন তাকে আমরা বললাম জিরান। বোঝার কিছু নেই, দেওয়া সেন্সার পারবেন। এইবার আসেন আমরা আবার যে কাজটা করি, আপনাদেরকে একটু পরে চলে যায়, আপনারা খুশি জিরান শিখে গেছি। ভাই এত সোজা দুনিয়াটা পৃথিবীতে মনে করেন না, আপনি জিরান শিখে যান নাই। জিরানের একটা ওয়ে দেখেছেন, মানে মূল ওয়েটা দেখেছেন, বাট জিরান অনেকভাবে আসতে পারে। এই যে রুলসটা এখন পড়াবো এটা রাইট ফর্ম ভার্বেও কাজে লাগবে। আপনার রাইট ফর্ম ভার্ব পরীক্ষায় আসছে, মেডিকেলে ডেন্টালে সব জায়গায় আসছে, আমরা সবাই জানি। জাস্ট মনোযোগ দেন, টু এর পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম, এটা আমরা সবাই জানি।
টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, বাট টু ছাড়া যত প্রিপজিশন থাকে এরপরে কিন্তু ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি। আমি আবারও বলছি, টু এর পরে ভার্বের বেস ফর্ম সবাই জানি আমরা, টু ছাড়া যত প্রিপজিশন থাকে এরপরে ভার্বের সাথে কি যোগ করব, আইএনজি। এবং সেই আইএনজি যুক্ত ভার্ব নিঃসন্দেহে জিরান, কোনো টেনশন নাই, আপনি কে কি দ্বারা প্রশ্ন করা দরকার নাই, নিঃসন্দেহে জিরান। যেমন ফন্ট অফ, অফ পাইছেন তো, এই যে ক্যাচিং, আপনার কিচ্ছু দেখার দরকার নাই, ক্যাচিং জিরান। এক্সেলসে পরে সারা জীবন ইন বসে, ইন কি প্রিপজিশন না, তারপরে ভার্ব পাইছেন নিঃসন্দেহে আইএনজি যোগ করবেন, কি হবে, সিঙ্গিং। টেনশন করার কিচ্ছু নাই, এই সিঙ্গিং হচ্ছে জিরান, কারণ টু ব্যতীত প্রিপজিশন পরে আইএনজি হয় এবং আইএনজিরা জিরানের কাজ করে। দেখেন ডেন্টালের পরীক্ষা আসছে আপনাদের, এই যে অফ, আপনি অফ বলেন, বাই বলেন, উইথ বলেন, এট বলেন, ইন বলেন, যাই বলেন, অফ হচ্ছে প্রিপজিশন, এই কারণে আমি বলবো প্লেইং, এবং এই প্লেইংটা এখানে জিরানের কাজ করছে। দেখেন বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং বাই প্রিপজিশনের পরে ভার্ব আছে, এখানে যোগ করে দিলাম, এবং এই কারণে ওয়ার্কিং হচ্ছে জিরান। বিসিএস এর প্রশ্ন, ইনসিস্ট পর মনে রাখবেন, এটাও কিন্তু আসছে, সারা জীবন অন বসে, ইনসিস্ট অন, অন কি প্রিপজিশন না, তাহলে অবশ্যই আমি বলবো ইউজ না, কি বলবো, ইউজিং। আমি আবার বলছি, অন হচ্ছে প্রিপজিশন, এখানে ইউজ না, কি বলবো, ইউজিং, এবং এই ইউজিংটা জিরানের কাজ করবে। ওই যে একটু আগে তো বলেই ফেললাম, মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, এদের পরে কে বসে, নাউন বসে। এই নাউন যদি বসে তাহলে এই ডু ছিল, তাহলে কি করে ফেলবো, ডুইং বলে ফেলবো, জিরান হয়ে গেছে। মাই পরে কি গো ছিল, কি ভাই, গোয়িং, এই ডুইং এবং গোয়িং এরা হচ্ছে জিরান, এরা হচ্ছে কি, জিরান। এটা আমি পড়াবো না, আপনারা নিজেরা পড়বেন, এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবেন। আপনাদেরকে বলে দিই, জাস্ট এই ভার্বগুলো মনে রাখবেন, যে এই ভার্বগুলোর পরে যদি কোনো আরেকটা ভার্ব আনতে চাই তার সঙ্গে আমি আইএনজি যোগ করব, এবং সেই আইএনজি হবে জিরান। এখানে বোঝানোর কিছু নাই, এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। 5 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্বেরও নিয়ম, আবার এই জিরান্ডেরও নিয়ম, আমি দুই একসাথে বেশি আসে রাইট ফর্ম ভার্বে। আমরা সবাই জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম, সেটা সত্য কথা, বাট কিছু কিছু প্রিপজিশনাল টু আছে, ফ্রেজাল টু আছে, যেগুলোর পরে টু থাকা সত্ত্বেও আপনি কি যোগ করবেন, আইএনজি যোগ করবেন। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, এডিক্টেড টু, কনফেস টু, হ্যাবিচুয়েট টু, অ্যাকাস্টম টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডভার্স মানে প্রতিকূল, টেক টু আসক্ত হওয়া, কন্ট্রিবিউট টু, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, মানে আর ব্যতিক্রম কিছু নাই, কনস্ট্যান্ট, আর পারা যাচ্ছে না, এটা করতেই হবে। এই যে ফ্রেজ, এগুলো কিন্তু আসলে ফ্রেজ, আপনাকে ধোকা দিবে, এগুলো মনে রাখতে হবে। এদের পরে অবশ্যই ভার্বের সাথে কি যোগ করবেন, আইএনজি, এবং নিঃসন্দেহে সেই ভার্ব জিরান, সেই ভার্ব কি, জিরান। দেখেন অ্যাকাস্টম টু, নরমাল টু হলে তো আমি স্লিপ বলে ফেলতাম, এগুলো ফ্রেজ, কি বলবো, স্লিপিং, স্লিপিং জিরান। কনফেস টু, দোষ স্বীকার করা, কি বলবো, স্টিলিং, এটা হচ্ছে জিরান। দেখেন উই লুক ফরওয়ার্ড, তারপরে টু দেব, আইন যোগ করব, অপশন এ। লুকিং ফরওয়ার্ড, আগে টু দেব, তারপর আইন যোগ করব, এই প্রত্যেকটা জিরান। আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো, যে ওয়ার্ডগুলোর পরে, এগুলো আমার বোঝানোর কিছু নেই, যদি আরেকটা ভার্ব আনতে চাই তাহলে হবে টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, যেগুলোর পরে আরেকটা ভার্ব আনতে চাইলে এদের পরে হয় টু প্লাস বি ওয়ান। যেমন ওয়ান, এখানে টু গেট, ডিমান্ড, এখানে টু নো, এক্সপেক্ট, এখানে টু বিগান, এগুলো না বোঝানোর কিছু নাই, আপনারা নিজেরাই বুঝবেন। এইটা আমি পড়াবো আপনাদেরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাদের আসছে একবার, এটা বিসিএস আসছে, আপনাদেরও আসছে। একটা হচ্ছে অ্যাডভাইস,
আরেকটা হচ্ছে ফরবিড। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই। একটা হচ্ছে অ্যাডভাইস আর এটা কি ফরবিড। আমাদের আর 4 মিনিট 3-4 মিনিট লাগবে জাস্ট ধরে। একটা হচ্ছে অ্যাডভাইস আর এটা কি ফরবিড। বলবেন অ্যাডভাইস এবং ফরবিডের পরে জিরান্ড হতে পারে আবার পার্টিসিপল হতে জিরান্ড হতে পারে আবার ইনফিনিটিভ হতে পারে। আমি আবার বলছি, অ্যাডভাইস এবং ফরবিডের পরে জিরান্ড হতে পারে আবার ইনফিনিটিভ হতে পারে। আপনারা কিভাবে মনে রাখবেন? জাস্ট সিম্পলি মনে রাখবেন, অ্যাডভাইস আর ফরবিডের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে আমি আইন যোগ করে দেব। সরাসরি যদি কোনো ভার্ব আসে আইন যোগ এবং সেটা জিরান্ড হবে। অ্যাডভাইস আর ফরবিডের পরে যদি কোনো অবজেক্ট আসে, অ্যাডভাইস আর ফরবিড কি আসে? অবজেক্ট আসে, তাহলে হবে ইনফিনিটিভ। জাস্ট আমি एग्जांपल দেব, হয় দেখেন, এই যে অ্যাডভাইস এরপরে সরাসরি ভার্ব আসছে, আমি এই কারণে বলে দিলাম টেকিং, এটা জিরান হয়ে গেল। আবার দেখেন এই যে অ্যাডভাইস এরপর একটা অবজেক্ট আসছে, এই অবজেক্ট আসলে তখন এটা হবে ইনফিনিটিভ, বললাম টু টেক। দেখেন ফরবিড এর পর আবার সরাসরি ভার্ব আনলাম, কি বলবো? ডুইং। ফরবিড ফরবিডের পর দেখেন একটা অবজেক্ট নিয়ে আসলাম, এখানে কি বলবো? টু ডু। তার মানে সিম্পল, যদি সরাসরি ভার্ব থাকে আইএনজি, অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, অবজেক্ট কি ইনফিনিটিভ। দেখেন আমরা ফরবিড হিম না হচ্ছে না, এই দেখেন ফরবিড হিম আছে, অবজেক্ট আছে, এখানে বললাম টু গো, কি বলবো? ইনফিনিটিভ ইউজ করব। অ্যাডভাইসের পরে দেখেন অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট, তাহলে অবশ্যই ইনফিনিটিভ হবে, টু গিভ আপ, ত্যাগ করা, টু গিভ আপ, ত্যাগ করা। ভাই টু শো হবে, ঠিক আছে ভাই। পার্টিসিপল, আপনাদেরকে পার্টিসিপলটাই সবচেয়ে বেশি ঝামেলা হয়, একসাথে পড়াই দিই। পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল যেটা আইএনজি থাকে, পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের ভিত্তি, ভার্বের ভিত্তি সবসময় পাস্ট পার্টিসিপল, এবং আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিত্তি, যেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট পার্টিসিপল। জাস্ট মনে রাখবেন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আপনি যেই পার্টিসিপলই বলেন তাকে কাজ, কার কাজ করতে হবে? অ্যাডজেক্টিভের কাজ। কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। আমি একসাথে আপনাদের বলাই দিই, যেটা আইএনজি থাকে এটা বলে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভিত্তি থাকে তার বলে পাস্ট পার্টিসিপল, যেটা হ্যাভিং প্লাস ভিত্তি থাকে এটা বলে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আমি একসাথে দেখে সঙ্গে পড়াচ্ছি, ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের বি3 অথবা হ্যাভিং প্লাস বি3 ইত্যাদি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। যদি আইএনজি হয় প্রেজেন্ট পার্টিসিপল, বি3 হলে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি3 হলে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এটা পরীক্ষা আসে না কোনোদিন। আর শর্টকাট দেখেন, নাউনের পূর্বে অথবা পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে যদি নাউনটি মডিফাইড, এটা বোঝাই যায়, বোঝার কিচ্ছু নাই। আমি एग्जांपल দিয়ে আপনাদের ধরাই দেই। এইবার ধরেন, খুবই সহজ, দেখেন এ ফ্লাইং বার্ড বা এই বার্ড, এই লুক কি ভার্ব, তো লুক ভার্ব, তার মানে এই বার্ডটা কি নাউন। বার্ড যদি নাউন হয়, নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে দেখেন ছিল হচ্ছে ফ্লাই, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, যোগ করার পরে সে কি অ্যাডজেক্টিভের কাজ করছে না? তখন তাকে আমরা বলি পার্টিসিপল। আর স্পেসিফিক বললে প্রেজেন্ট পার্টিসিপল, স্পেসিফিক বললে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে যদি অফ ফ্লাইং বাই ফ্লাইং থাকতো তাহলে আমি জিরান বলে ফেলতাম। পরেরটা দেখেন, দ্য এ বার্কিং ডগ সেলডম বাইটস। দেখেন এই ডগ কি নাউন না? কুত্তা কি নাউন না? তা কুত্তার আগে কি আছে? নাউনের আগে কি আছে? বার্কিং। নাউনের আগে যাটা সেটা কি অ্যাডজেক্টিভ। দেখেন ছিল বার্ক, গেউ গেউ করা, তার সঙ্গে আইএনজি যোগ করছি, যোগ করার পরে সে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই কারণে তাকে আমি বলে দিলাম পার্টিসিপল। স্পেসিফিক বললে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা কেমন? ইন্টারেস্টিং। দেখেন না বুঝলে ইজ কি বার, লিঙ্কিং ভার্ব না? লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। আর সেটা যদি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হয় এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা নিয়ম মনে রাখবেন, কোনো কাজ যদি একটার পরে আরেকটা হয় এমন বোঝালে সেটা, যেটা আগে হয়েছে সেটা হচ্ছে কি, যেটা আগে হয়েছে সেটা হয়ে যায় পার্টিসিপল। যেমন হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এখানে কোনটা আগে হয়েছে? হিয়ারিং। কোনটা আগে হয়েছে? এই যে আগে পরে,
এটা একটা রুলস করে রাখবেন, আগে পরে যদি বোঝায় একটার পর আরেকটা, এই ক্ষেত্রে যদি আইন থাকে সেটা আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। হিয়ারিং দ্য নয়েজ, আগে কোনটা হইছে, হিয়ারিং হইছে তারপরে কাপ হইছে, এটা কিন্তু পুরো সেন্টেন্সটা দেওয়া নাই, পুরো কিছু একটা হিয়ারিং হয়েছে, নাউন আগে ছিল। আমি আবার বলছি, যদি আগে পরে থাকে এই ক্ষেত্রে সেটা তখন পার্টিসিপল হয়ে যায়। এডুকেশন কেমন, দেখেন এনলাইটেনিং, এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি আইনজীবী অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলে পার্টিসিপল। কি বলে, পার্টিসিপল। এই রোলিং স্টোন গ্যাদার্ড নুবাস, দেখেন গ্যাদার্স হচ্ছে ভার্ব, এই স্টোন হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি আইনজীবী অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলে পার্টিসিপল, তাকে বলে পার্টিসিপল। অফিসার, অফিসার কি নাউন না, তো নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি বিথি যুক্ত হয়ে যায় তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ব্রিজ, ব্রিজ তো নাউন, নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি বিথি যুক্ত অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল। কেমন ব্রিজ, ডেস্ট্রয়েড। কেমন অফিসার, রিটায়ার্ড। দেখেন আপনাদের আছে পার্টিসিপল, এটা এটা ভুল আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে কিছু আসলে মূলত পার্টিসিপল, এটা 7 সালে যেটা তো কোনটা পার্টিসিপল। দেখেন she carried a lighted candle, আমরা তো অ্যানসার পেয়ে গেছি। দেখেন ক্যান্ডেল হচ্ছে নাউন, এবার ইনতে বাদ দিয়ে দেন আপনি, কারণ প্রিপোজিশন বাদ দিলেও কারেক্ট। ক্যান্ডেল হচ্ছে নাউন, তা নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। ছিল লাইট, তার সঙ্গে ইংরেজি যোগ করলাম, হইলো লাইটেড ক্যান্ডেল। কেমন ক্যান্ডেল, লাইটেড, এই কারণে লাইটেড হয়ে গেল পার্টিসিপল, লাইটেড হয়ে গেল কি, পার্টিসিপল। অপরচুনিটি হচ্ছে নাউন, তো নাউনের আগে যা থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি বিথ্রি হিসাবে আসে তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল, তাকে বলে কি, পাস্ট পার্টিসিপল। অফিসার হচ্ছে নাউন, নাউনের আগে কি আছে, যা আছে সে কি, অ্যাডজেক্টিভ, আর সেটা যদি বিথ্রি হিসাবে আসে তাকে বলে পাস্ট পার্টিসিপল। না বোঝা কিচ্ছু নেই ভাইয়া। লাস্ট ওয়ান, ভার্বাল নাউন, 30 সেকেন্ড শেষ, জাস্ট 30 সেকেন্ড। ব্যাকরণবিদদের মতে, আমি আবারও বলি আপনাদের, ব্যাকরণ যারা বিদ হয়েছেন তাদের মধ্যে দ্বিমত আছে। অনেকে বলেন জিরান্ডের আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন, আবার অনেকে সেটা মানেন না, বলেন না ভার্বাল নাউন আলাদা জিনিস, তারা একটু বেশি পণ্ডিত। দেখেন এই পণ্ডিতরা কি করছে, ভার্বাল নাউনের একটা সংজ্ঞা দাঁড় করাইছে, খুবই সহজ ভাইয়া। ধরেন 10 সেকেন্ডে শেষ, দি এবং অফের মাঝে যদি কোনো আইনজি যুক্ত ভার্ব আসে তাকে বলে ভার্বাল নাউন। আমি আবারও বলি, দি এবং অফের মাঝে যদি কোনো আইনজি যুক্ত ভার্ব আসে তাকে বলা হয় ভার্বাল নাউন। এবার আমার কথা শুনেন, আপনি বুঝতেছেন এটা ভার্বাল নাউন, ওই যে দি এবং আইনজি আইছে, বাট অপশনে কোথাও ভার্বাল নাউন নাই, তাহলে আপনি কি দিবেন, অবশ্যই দিবেন জিরান। আমি আবার বলছি, কি দিবেন, জিরান। আপনি বুঝতেছেন এটা জিরান, অপশনে জিরান আছে, জিরান অ্যান্সার করবেন। আপনি বুঝতেছেন এটা জিরান, বাট অপশনে জিরান নাই, ভার্বাল নাউন আছে, অবশ্যই অ্যান্সার করবেন ভার্বাল নাউন। এইটাই বলে দিচ্ছি, জাস্ট তারা যেমন প্রশ্ন করবে আমরাও করবো। দেখেন কি বলছি, দি এবং অফের মাঝে দেখেন আইনযুক্ত ভার্ব আছে, এটাকে বলে ভার্বাল নাউন। দেখেন দি এবং অফের মাঝে আইনযুক্ত ভার্ব আছে, এটাকে বলে ভার্বাল নাউন, বাট অপশনে নাই, তাহলে কি দিবেন, জিরান। কি দিবেন, জিরান। এবার আসেন, দেখেন 11 সালে আসছে, নিচের কোনটি ভার্বাল নাউন যার একটা প্রিপজিশন থাকবে, অবজেক্ট থাকবে। ভালো কথা শুনলাম, আছে কিছু নাই, আছে কিছু নাই, এই যে দেখেন আছে, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং। দেখেন দি এবং অফের মাঝে আইএনজি, দি এবং অফের মাঝে আইএনজি। দেন তাহলে আসছে, দেখেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বাল নাউন। নিচের কোনটি ভার্বাল নাউন, আছে নাই, আছে নাই, আছে নাই। এই যে দেখেন সিঙ্গিং টু মাইসেলফ, এটা কিন্তু ভার্বাল নাউনের যে সংজ্ঞা তা কিন্তু পড়ে না। দেখেন দি এবং অফ কিন্তু নাই। ওই যে বলছি জিরান্ডেরই আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন, এই অপশন ডি হচ্ছে জিরান, জিরান্ডেরই আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন। যেমন প্রশ্ন তেমন উত্তর দেব। দ্য লাস্ট ওয়ান, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, আই লাইক ট্রাভেলিং। ইন দিস সেন্টেন্স দ্য ভার্বাল নাউন ইজ, বলেন তো
দেখেন এরা প্রশ্নেই বলে দিছে কোনটি ভার্বাল নাউন। এখানে কি ভার্বাল নাউন আছে? দি এবং অফ আছে? নাই। বাট আমি কি লাইক করি? ট্রাভেলিং। কি লাইক করি? ট্রাভেলিং। ট্রাভেলিং কিন্তু জিরান। ট্রাভেলিং কি? জিরান। জিরানটির আরেক নাম কি? ভার্বাল নাউন। আমি কিন্তু যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বুঝছেন কিনা বলেন? শেষ করে দিছি, যা ছিল কিছুই ফাঁকি দেই নাই। দুপুরে খাই নাই রে ভাই। এবং আজকে যা পড়ালাম ঠিক তার উপরেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন আসবে না। এই টপিকগুলো পড়া এখান থেকে পড়ার পরে বইয়ের সাথে মিলায়েন, বই থেকে প্র্যাকটিস করেন। এর বাইরে এই রুলসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকেন আপনি। যদি জিরান ভার্বাল নাউন একসাথে থাকে তাহলে যদি সেটা জিরান হয় জিরান দিবেন, আর ভার্বাল নাউনের সংজ্ঞায় পড়লে ভার্বাল নাউন দিবেন, বলে তো দিলাম। আচ্ছা 2 নংটা ভাই আমি বলেছি, দেখেন প্রশ্নই আপনাকে বলে দিছি কোনটা ভার্বাল নাউন। তো ভার্বাল নাউনের সংজ্ঞা কি? দি এবং আইনজে যুক্ত হতে হয় না? নাই তো। তার মানে কি এই যে এটাই তো আছে। আসলে তারা মনে করতেছে জিরান্ডির আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন, এই কারণে তারা এটাকেই ভার্বাল নাউন বলছে। ভাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আগামী ক্লাসে যখন করাবো তখন আপনি নাউন আর অ্যাডভার্ব পুরো ক্লিয়ার হয়ে যাবেন, মানে তখন আপনার কাছে এটা খুব ইজি লাগবে। এর চেয়ে সহজ করে ভাই আমার কাছে আর কিছু নাই, আমি চেষ্টা করেছি। আর আমার কথায় কিন্তু কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে দেখেন এত স্পিডে পড়াও কিন্তু আমি প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগে গেছে আমার, বা 1 ঘন্টা 35 মিনিট লেগে গেছে। আপনাদের কম সময় রাখার জন্য চেষ্টা করা, কিছু না। একটু ভরে আমরা পিডিএফ দিয়ে দেবো ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি বলেছি এই কোশ্চেন, এই আজকে যা পড়লাম তার উপরে 100 মার্কের প্রশ্ন হবে আপনাদের। জি ভাই, এগুলো এক্সাম হবে ইংলিশের উপরে। আজকে কোনো এক্সাম নাই ভাই, এটা স্পেশাল কোনো এক্সাম নাই। আমার নাম হচ্ছে, নাম বলে যাই, আমার নাম হচ্ছে মূলত শাওন, ডাক নাম। আসলে নজরুল ইসলাম শাওন নামে চিনে বই খাতায়, বাট আসলে সবাই চেনে না, জাস্ট ডাক নাম হচ্ছে শাওন। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে, এলএলবি এবং হচ্ছে এলএলএম। আমার কলেজ ছিল হচ্ছে নরডেম কলেজ, এবং একসময় অ্যাডভোকেট ছিলাম, বাট পরবর্তীতে আমি এখন জব করি। আমি একজন সরকারি কর্মচারী, যেহেতু সংবিধানে বলা আছে আমরা কর্মচারী, তাই আমরা আসলে এই বিভাজন করতে চাই নাকি কর্মকর্তা কর্মচারী, খুবই সিম্পল মানুষ ভাই। আর মেডিকোর সাথে আছি প্রায় 8 বছর মেডিকোর সাথে, এবং এই যে মেডিকোর যে ইংরেজি বই তা আমারই হাতে লেখা। চেষ্টা করেছি আমাদের যে সিইও রয়েছেন, প্রতিষ্ঠাতা রয়েছেন, তার গাইডলাইন অনুসারে এই বইটাকে লেখা এবং আপনাদেরকে কিছু উপকৃত করা। আর আই এম হ্যাপিলি ম্যারিড উইথ এ সিঙ্গেল ওয়াইফ, ভাই আমার একটা মাত্র বউ এন্ড সিঙ্গেল ডটার, আর কিছু নাই। আর আমার কলেজ ছিল হচ্ছে নরডেম কলেজ। এই তো এখন জব করি, চাকরি করি, খাই, ঘুমাই, এই আর কিছু না। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার হোম টাউন হচ্ছে ভাই কুমিল্লা, বিখ্যাত লেখা। নেক্সট ক্লাস হবে অ্যাডভার্ব, নাউন, তার সাথে আরেকটা টপিক ঢুকবে, সম্ভবত প্রোনাউন অ্যান্টিসিডেন্ট ঢুকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।